আশা করি সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, ঠিক আছে? আমি দুইটা জায়গা থেকে লাইভে চলে গেছি, ফেসবুক থেকেও লাইভে আছি এবং ইউটিউব থেকেও লাইভে আছি, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে চলো দেখি ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো আশা করি সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। ফেসবুকেও তো চলে গেছে, আরেকটা ফেসবুকেও আছে। ফেসবুকে গেছে না? ফেসবুকে ফেসবুকেও গেছে তো, হ্যাঁ ফেসবুকে তো গেছে। ওকে ঠিক আছে, তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস। আজকে আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের 2 নম্বর ক্লাসটা করবো। আজকের ক্লাসে বেশিরভাগ কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। মানে গত ক্লাস পর্যন্ত আমাদের দশা নিয়ে একটা কনফিউশন ছিল, এই জিনিসগুলো নিয়ে কনফিউশন, এগুলো তোমরা আজকে একদম ফুললি দেখতে পাবো, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করি আমরা। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের পর্যাবৃত্ত গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা শুরু করতেছি। তো গত ক্লাসে আমরা এরকম একটা সম্পর্ক দেখছিলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। এরকম একটা সম্পর্ক দেখছিলাম, বলছিলাম এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ, ঠিক আছে? এখানে ওয়াই এর পরিচয় কি ছিল? ওয়াই এর পরিচয় ছিল সাম্য অবস্থান থেকে সরণ, এটাকে এক্স দিয়েও লেখা যায়। একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা, ধরো সরল দোলকই, ধরো সরল দোলক দুলতেছে। সরল দোলকটা ধরো সাপোজ এই যে এই পয়েন্ট থেকে দুলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে দুলে আবার এই পয়েন্টে আসতেছে। তাহলে সাম্য অবস্থা কোনটাকে বলি? তার গতিপথের মাঝখানের অবস্থাটা। এই যে এখানে যেমন মাঝখানের অবস্থানটা কি, এটা এটা হচ্ছে তার সাম্য অবস্থা, ঠিক আছে? আর ওয়াইটা কি? ধরো সরল দোলকটা যদি এদিকে এসে থাকে, সে সরল দোলকটা দুলতে দুলতে একটা সময় এইদিকে এসে গেছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত? এই সাম্য অবস্থা থেকে দূরত্ব, মানে এই পয়েন্ট থেকে সাম্য অবস্থা, মানে এই দাগটা থেকে কত দূরত্বে আছে, এইটা হচ্ছে ওয়াই, এই অবস্থানের ওয়াই। যদি সে এখানে থাকে তাহলে ওয়াই হচ্ছে এতখানি, যদি সে এখানে থাকে ওয়াই হচ্ছে এতখানি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সরল দোলক বা সরলচন্দ্রিত গতি সম্পন্ন করা, স্প্রিংও হতে পারে। যেটা সাম্য অবস্থান থেকে দূরত্ব, কত দূরে আছে সাম্য অবস্থান থেকে। ওমেগা কি? আমি বলছিলাম যে এই সরল দোলক বা স্প্রিং এর গতি এগুলো সবগুলোই এসআইজিএম বা সিম্পল হারমোনিক মোশন। এগুলো নিজস্ব কোনো কৌণিক বেগ নাই, কিন্তু এগুলোকে একটা বৃত্তীয় গতির সাথে তুলনা করা যায়। ওই বৃত্তীয় গতিটাকে কি বলে? মানবৃত্ত। ওই মানবৃত্তটা কাল্পনিক একটা গতি, এই সরল দোলকের মধ্যে নাই, বাট এই সরল দোলকের তুলনীয়, তুলনা করা যায় এমন একটা বৃত্তীয় গতি। ওই বৃত্তীয় গতিটার কণাটা কত কৌণিক বেগে ঘুরতেছে, সেই কৌণিক বেগটা হচ্ছে এই ওমেগা। এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? কৌণিক কম্পাঙ্ক। গত ক্লাসে আমরা এগুলো নিয়ে ছোটখাটো কিছু ম্যাথও করছিলাম, ঠিক আছে? সো ওমেগার সূত্র ছিল ওমেগা ইজ 2 পাই বাই টি লেখা যেত, অথবা 2 পাই এফ লেখা যেত। টিটা হচ্ছে কি? পর্যায়কাল, আর এফ হচ্ছে কি? কম্পাঙ্ক, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার এখানের ব্যাপার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা চলো যেটা করব, এটা তো ব্যবহার সময় এটাতেই ম্যাথ ট্যাথ করা যাবে। আমরা গত ক্লাসে পড়ছি কি, যদিও ওইগুলোতে কি এই টাইপের একটা সম্পর্ক দেওয়া ছিল, দিয়ে বলছিল যে এটা একটি সরলচন্দ্রিত গতি সম্পন্ন কণার সমীকরণ, সামথিং সামথিং বের করো, লাইক ধরো পর্যায়কাল বের করো, কৌণিক কম্পাঙ্ক বের করো, এরকম টাইপের, মানে তুলনা করে যে ম্যাথগুলো সেগুলোই করা যেত। বাট তোমাকে যদি বলে 10 সেকেন্ড পরে কণাটা কোথায় আছে, এই যে সরল দোলক দুলতেছে, সরল দোলককে দুলতে দিলা, 10 সেকেন্ড পরে সরল দোলকটা কোথায় পাবো, 10 সেকেন্ড পরে সরল দোলকের কণাটার বেগ কত হবে, এই জিনিসগুলো কিন্তু তুমি এই সম্পর্ক দিয়ে বের করতে পারতেছো না। তো কি করতে হবে? এই ব্যবকলনীয় সমীকরণটাকে সমাধান করতে হবে। সমাধান করলে তুমি কি পাবা? সমাধান করলে তুমি চাও যে এই সম্পর্কটা থেকে, এই যে এই সম্পর্কটা থেকে একটা ওয়াই ইজ ইকুয়াল টু একটা সম্পর্ক দাঁড় করাইতে, তুমি ওয়াই এর একটা ভ্যালু বা সূত্র যদি দাঁড় করাইতে পারো, তাহলে তুমি হয়তো ওয়াই এর ওই সূত্রে বিভিন্ন কিছুর ভ্যালু বসাবা, ওয়াই কে পেয়ে যাবা। 10 সেকেন্ড পরে কোথায় আছে, টি এর ভ্যালু বসাই দিলা, ওয়াই কত দূরে আছে পেয়ে যাবে, এরকম কিছু পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের টার্গেট হলো এমন কিছু দাঁড় করানো, ঠিক আছে? সো আমরা এই যে ব্যবকলনীয়, তোমরা কি জানো ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে মানে সমীকরণ ফর্ম, মানে একটা ডেরিভেটিভ ফর্ম থেকে কিভাবে ফাংশন ফর্মে নিতে হবে, মানে আদি ফর্মে নিতে হবে? ডিফারেন্সিয়েশন উল্টা প্রক্রিয়া কি? উল্টো প্রক্রিয়া কি? ইন্টিগ্রেশন। আমি এই ডেরিভেটিভ ফর্মটাকে যদি ইন্টিগ্রেশন, মানে ডিফারেন্সিয়েশনকে ভাঙাইতে পারো ইন্টিগ্রেশন দিয়ে, তাই না? এটাকে, এটা মানে কি? এটা মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে এমন একটা সম্পর্ক। আমি যদি একে দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে আমার এরকম একটা চেহারায় চলে আসবে। এতটুকু তো বুঝি, তাই না? একটা ডিফারেন্সিয়েশন করার রাশিকে যদি ইন্টিগ্রেশন করে এটা পূর্বের চেহারায় চলে যায়, মানে একটা জিনিস গুণ করে রাখছো, এটাকে ভাগ করে দিলে আবার পূর্বের চেহারায় চলে যায়। একটা জিনিস যোগ করে রাখছো, যোগের উল্টা কি? বিয়োগ। তো বিয়োগ করে দিলে আবার আগের অবস্থায় চলে যায়। তেমনি ডিফারেন্সিয়েশন করা অবস্থায় একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তুমি ইন্টিগ্রেশন করে মূল সম্পর্ক রূপে নিতে পারো। তবে হ্যাঁ, ইন্টিগ্রেশন এখানে এতটাও সহজ না, মানে অ্যাপ্লাই করাটা। তো আমরা একটা বিকল্প পদ্ধতিতে সমাধান করব।
কাজ ওইটাই, ইন্টিগ্রেশন করলেও এটা এখানে আসবে, বাট আমরা একটা বিকল্প পদ্ধতিতে এটা সমাধান করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো বিকল্প পদ্ধতিটা কি গেসিং মেথড, অর্থাৎ আমরা গেস করে করে এই জিনিসটা সমাধান করব। মানে কুইজ রূপে কয়েকটা প্রশ্ন দিব, গেস করে করে সমাধান, তুমি তারপরে নিজেই বুঝবা যে এটা সমাধান তো এরকম হবে। তো চলো আমরা ওই পদ্ধতিটাই করি, এটাই সবচেয়ে ইজিয়েস্ট সব পদ্ধতি। হ্যাঁ, আমাদের এখন টার্গেট কি, এই যে সম্পর্কটা আছে ব্যবকলনীয় সমীকরণ, এই ব্যবকলনীয় সমীকরণের সমাধান করব। তো সমাধান কিভাবে করব, এই ব্যবকলনীয় সমীকরণ সমাধান কিভাবে করব, আমরা প্রথমত ডিফারেন্সিয়েশনের কয়েকটা সূত্র, সবাই কি এই যে 4টা সূত্র আসলো বোর্ডে, এই 4টা সূত্র দেখেছি, অবশ্যই দেখা উচিত, ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ক্লাস করলেই দেখা উচিত। ddx of e to the power x equal to e to the power x, এরকম টাইপের সম্পর্ক দেখছো না? ddx of e to the power x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসে, e to the power x ই তো আসে, তাই না? তো এই সম্পর্কটা দেখছো, তো আমার এই সম্পর্কটা এটাই, এই ডিফারেন্সিয়েশনটা এটাই, খালি এখানে চলক হচ্ছে কে t, চলক হচ্ছে কি t, t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে আর e টু দি পাওয়ার t লেখা হয়েছে, তাহলে ddt of e টু দি পাওয়ার t হচ্ছে e টু দি পাওয়ার t। আবার ddt of e টু দি পাওয়ার মাইনাস t যদি নাও তাহলে কি আসে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t। এটাকে আমরা এভাবে করি, এই জিনিসটাকে ভাঙায় তোমরা যখন করছিলে এভাবে করতাম মনে হয়, ddt of e টু দি পাওয়ার মাইনাস t, নাকি? তো তুমি সর্বপ্রথম e টু দি পাওয়ার মাইনাস t কে e টু দি পাওয়ার t ধরে বা e টু দি পাওয়ার x ধরে তুমি যখন ডিফারেন্সিয়েশন করে দিবা তখন তোমার কি e টু দি পাওয়ার মাইনাস t আসবে। তারপরে তোমার ডিফারেন্সিয়েশনটা কি মাইনাস t এর সাপেক্ষে হচ্ছে নাকি t এর সাপেক্ষে হচ্ছে, t এর সাপেক্ষে হচ্ছে, তাহলে কি করতে হয়, পুরো রাশিটা তো তোমার e টু দি পাওয়ার t ছিল না, তো তুমি t এর সাপেক্ষে এই যে এই অংশটাকে, এটাকে তুমি যেহেতু মাইনাস t কে t ধরে করছো, মাইনাস t কে t ধরে কি e টু দি পাওয়ার মাইনাস t আনছো না, চেইন রুল তোমরা পড়ছো হয়তো, এই ddt অফ মাইনাস t কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এটা মাইনাসটা সামনে চলে আসবে, আর ddt অফ t যদি করি তাহলে 1 চলে আসবে এখানে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t, তাই না? এই সম্পর্কটা আসে। যাই হোক, এই জিনিসগুলো তোমরা পড়ছো। আর সাইন আর কজ এর সূত্র তো জানোই, ddx অফ সাইন x হচ্ছে কি cos x, ddx অফ cos x হচ্ছে কি মাইনাস সাইন x, জাস্ট এগুলাই আছে t এর মাধ্যমে আছে, তাই না? এই সম্পর্কগুলো আমরা জানি, এই সম্পর্কগুলো আমরা জানি, আমরা জাস্ট এই 4টা সূত্র জানলেই এইটার সমাধান করতে পারবো। কিভাবে পারবো দেখো, এটা সমাধান কিভাবে করা যায় সেটাই দেখো। আমি তোমাদেরকে কয়েকটা কুইজ দিব, তোমরা আমাকে উত্তর দিবা, আমি তোমাদের কয়েকটা কুইজ পড়া ধরবো, তোমরা আমাকে উত্তর দিবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। ফার্স্ট কুইজ, রেডি তো সবাই? কুইজ 1, ddt অফ y ইজ ইকুয়াল টু যদি y হয়, মানে আমি y একটা আননোন, আমি জানতে চাচ্ছি y জিনিসটা কি সেটা তোমাকে বের করতে বলছি, ঠিক আছে? ddt অফ y ইজ ইকুয়াল টু y, মানে y এমন একটা ফাংশন যেই ফাংশনকে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে ও নিজেই ফেরত আসে। তাহলে বলো তো yটা কে, মানে yটা কে হইলে এই জিনিসটা হওয়া উচিত ওদের মধ্যে, e টু দি পাওয়ার t না, e টু দি পাওয়ার t, কারণ e টু দি পাওয়ার t যদি তুমি মনে মনে চিন্তা করো, y থেকে যদি e টু দি পাওয়ার t বসাও ফেরত আসে কি e টু দি পাওয়ার t ফেরত আসে, এটা কি এটার শর্ত স্যাটিসফাই করে না? এখানে তো বলেই দিছে y এমন একটা ফাংশন হতে হবে যাকে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে কে ফেরত আসবে, y নিজেই ফেরত আসবে। কোন ফাংশনটা এরকম করে, e টু দি পাওয়ার t, তাই না? তাহলে আমি বলতে পারি এইখানের অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার t, কারণ e টু দি পাওয়ার t ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে সে নিজেই ফেরত আসে। এটা গেল কুইজ 1। এবার কুইজ 2 একইভাবে দেখো, কুইজ 2, আমি এমন একটা ফাংশন y তোমার কাছ থেকে খুঁজতেছি যেই yটাকে একবার না দুইবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে y নিজেই ফেরত আসবে। মানে একবার ডিফারেন্সিয়েশন করলে একটু আগে তো করছি, এখন দুইবার ডিফারেন্সিয়েশন করলে y ফাংশনটা ফেরত আসবে। কোন ফাংশন y হলে তাকে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে সে নিজেই ফেরত আসে? চিন্তা করে দেখো তো, চিন্তা করে দেখো এটার অ্যান্সার কি কি হবে। প্রথমত দেখো, কেউ কেউ y টু দি পাওয়ার t বলতেছো, y ইকুয়াল টু e টু দি পাওয়ার t বলতেছো, e টু দি পাওয়ার t যদি হয় দেখি তো e টু দি পাওয়ার t কে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ফেরত আসে কিনা, d স্কয়ার y বাই dt স্কয়ার, হ্যাঁ, আর কি e টু দি পাওয়ার t, আমি এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব, কেমন দেখবো ও ফেরত আসে কিনা। কি লিখবো, ddt অফ দুইটা ddt অফ t, নাকি ddt অফ, এটার মানে কি, এটার মানে দুইবার ডিফারেন্সিয়েশন, নাকি দুইটা লিখছি তাই e টু দি পাওয়ার t, ঠিক আছে? ওকে, এখন এই e টু দি পাওয়ার t টাকে আমি ডিফারেন্সিয়েশন করি, ভেতরেরটাকে আগে করি, ভেতরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি আসবে, e টু দি পাওয়ার t ফেরত আসবে, হ্যাঁ, e টু দি পাওয়ার t কিন্তু ফেরত আসবে, ঠিক আছে? এরপরে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা শুধু এতটুকু পার্ট করছি, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে না, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার t ফেরত আসবে, তাই না? সূত্র তোমাকে তাই বলে। তাহলে দেখো তো, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে এটা নিজেই ফেরত আসলো, তার মানে এই শর্তটা সে স্যাটিসফাই করে কিনা, এই শর্তটা সে স্যাটিসফাই করে কিনা, ইয়েস সে স্যাটিসফাই করে, এই শর্তটা সে স্যাটিসফাই করতেছে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছো? তা স্যাটিসফাই করতেছে, শুধু কি তাই, শুধু কি ওই স্যাটিসফাই করে নাকি আরো কেউ স্যাটিসফাই করে, দেখি তো আরো কেউ এইটা স্যাটিসফাই করে কিনা,
আরো কেউ এই জিনিসটাকে স্যাটিসফাই করে কিনা দেখো তো, এদের মধ্যে আর কে কে আছে স্যাটিসফাই করতে পারে। দেখো যদি ই টু দি পাওয়ার মাইনাস টি নিতা, e টু দি পাওয়ার মাইনাস টি, কথার কথা, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি না দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি কে একবার ডিফারেন্সিয়েশন যদি করো, ই টু দি পাওয়ার মাইনাস টি কে একবার ডিফারেন্সিয়েশন যদি করো কি আসবে, যে এইটুকু ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস টি, আর একটা কি মাইনাস টি কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে না টি এর সাপেক্ষে, তাহলে একটা মাইনাস আসবে, তাহলে এরকম একটা রাশি আসছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না, একবার ডিফারেন্সিয়েট করলাম এটা আসছে, আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করলে এই মাইনাসটা সামনে চলে গেছে, গ্রিন মাইনাসটা সামনে চলে গেছে, ভেতরের এই ই টু দি পাওয়ার মাইনাস টিকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ঠিক আছে। এই ই টু দি পাওয়ার মাইনাস টিকে এই অংশটাকে যদি ডিফারেন্সিয়েশন করি করলে এখানে আসবে একটা ই টু দি পাওয়ার মাইনাস টি, আবার মাইনাস টিকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস ওয়ান আসে বা মাইনাস আসে। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস টি, এই জিনিসটা আসে, বুঝতে পারছো কিনা। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টিও এমন একটা ফাংশন যাকে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে সে নিজেই ফেরত আসে। তাহলে আমরা বলতে পারি এই যে এই শর্তটা বলছিল যে এমন এক ফাংশন y কে খুঁজে বের করো যাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে সেই ফেরত আসে, এটা শুধুমাত্র ই টু দি পাওয়ার টি স্যাটিসফাই করে না, বরং সাথে আরেকটা ফাংশনও স্যাটিসফাই করে, সেটা কি ই টু দি পাওয়ার মাইনাস টিও এটা স্যাটিসফাই করে। ক্লিয়ার, বুঝতে পারছো, বোঝা গেছে? আচ্ছা, এবার আসি আর কি আরেকটা কুইজে, ঠিক আছে। এই কুইজটা দেখো, এখানে বলছে এমন এক ফাংশন y বের করো যাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে সে তো ফেরত আসবে আসবেই, সামনে একটা মাইনাস সহ আসবে। তাহলে y কোন ফাংশনটা হওয়া উচিত, y কোন ফাংশনটা হওয়া উচিত যে সে ফেরত আসবে এবং সামনে একটা মাইনাস নিয়ে ফেরত আসবে। দেখি তো, আমি প্রথমত ই টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার মাইনাস টি তো হবে না, কারণ ওইগুলো তো শুধু তারাই ফেরত আসে, মাইনাস সামনে আনে না। সাইনে যদি যাই, ধরো y ইকুয়াল টু কি ধরলাম, সাইন টি, তো সাইন টি এর ক্ষেত্রে দেখি তো ডিডিটি অফ, মানে দুইটা ডিডিটি করবো, ওটা কি ডিডিটি অফ কি সাইন টি, দেখি কে আসে ফেরত, ঠিক আছে। তো আমরা যদি এতটুকু অংশ প্রথম ডিডিটিটার সামনে রাখি, পরের অংশটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, সাইন টিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি সবাই, কস টি আসবে, রাইট, কস টি আসে পড়লো। দেন কস টিকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো, কস টিকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে ভাইয়া, কস টিকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন টি। তাহলে দেখো তো কি আসলো, সাইন টি দিয়ে ডিফারেন্সিয়েশন শুরু করছিলাম, হ্যাঁ আসলো সাইন টি সাথে একটা মাইনাস। তাহলে তোমার এই শর্তটা তো তাই বলতেছে, y এমন একটা ফাংশন খুঁজে বের করো যাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে সে ফেরত আসবে, সামনে একটা মাইনাসকে নিয়ে আসবে, তাই না। এটা কি শুধু সাইন টি নাকি কজের ক্ষেত্রেও হয়, নাকি কজের ক্ষেত্রে হয়, কজের ক্ষেত্রেও কিন্তু হয়, তাই না। তুমি যদি সাইন টি ছাড়া কজ হিসেবেও চিন্তা করো, ধরো কজ, কজ টি যদি চিন্তা করো, কজের ক্ষেত্রে এটা হয় কিনা দেখি তো, করে দেখি, কজের ক্ষেত্রে করে দেখি আমরা, হ্যাঁ। তাহলে যদি আমরা cos t কে নিয়ে ডিফারেন্সিয়েট করি, মানে আমার y টা যদি cos t হয়, y টা যদি cos t হয়, cos t কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি মাইনাস sin t আসবে, আসলো মাইনাস sin t কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস আমার সামনে চলে আসবে, দেন sin t এর উপরে ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই হবে, sin t এর উপরে যদি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হয় আমরা জানি কি আসে, cos t আসে। তাহলে দেখো cos t এমন একটা ফাংশন যাকে নিয়ে তুমি যখন ডিফারেন্সিয়েশন করছো, দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে সে ফেরত আসলো এবং সামনে একটা কি নিয়ে আসলো, মাইনাস নিয়ে আসলো, ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটাও কি আমার একটা সমাধান, মানে y ফাংশন অফ y যদি sin t হয় অথবা cos t হয়, তাহলে এমন একটা ফাংশনই হয় যাকে দুইবার ডিফারেন্সিয়েট করে সে ফেরত আসে এবং সামনে একটা মাইনাস নিয়ে আসে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, শুধু কি cos t sin t, যদি আমি এখানে cos t sin t না দিয়ে আমি যদি এখানে বলতাম আমি 2 cos t নিয়ে ডিফারেন্সিয়েশন করতেছি, 2 একটা সহগ দিয়ে দিলাম, 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, সমস্যা হয়তো? কোনো সমস্যা দেখছি? চিন্তা করো তো, এটা চিন্তা করো, চিন্তা করে করি চলো। আমরা এখন y কে কি ধরতেছি, sin t cos t না, সামনে একটা সহগ সহ চিন্তা করতেছি, সামনে একটা সহগ সহ চিন্তা করি, সহগ ধরো একটা 2 ধরলাম, 4 ও ধরতে পারো, 5 ও ধরতে পারো, যার যেটা ভালো লাগে, হ্যাঁ। তাহলে আমি 2 cos t কে ডিফারেন্সিয়েশন করব, কেমন, 2 cos t কে একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 2, আচ্ছা cos t যদি ডিফারেন্স করি, আচ্ছা sin দিয়ে করি, sin দিয়ে, cos দিয়ে করলেও হবে, cos দিয়ে করলে আগে sin দিয়ে করি, যেহেতু আগে sin দিয়ে শুরু করছিলাম, sin দিয়ে করি, 2 sin t, 2 sin t, ঠিক আছে। এটা যদি করি তাহলে দেখি তো কি হয়, cos দিয়ে করলেও কিন্তু কোনো সমস্যা নাই, সমস্যা আছে, সমস্যা নাই, 2 cos sin t, 2 sin t, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 সামনে চলে আসছে, সহগ সামনে চলে আসে, সামনে চলে আসছে ডিফারেন্সিয়েশন, দেন sin t এর উপর ডিফারেন্সিয়েশন যখন অ্যাপ্লাই হবে তখন কি হবে, cos t হয়ে যাবে, cos t হয়ে গেল। দেন এটাকে আবার ডিফারেন্সিয়েশন যখন করব, 2 সামনে চলে আসবে, আসলো সামনে চলে, দেন cos t এর উপরে যখন ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই হবে তখন এটা আসবে মাইনাস sin t, তাহলে ব্র্যাকেটে মাইনাস sin t, তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, মাইনাস 2 sin t।
তাই 2 sin t দিয়ে তুমি ডিফারেন্সিয়েশন শুরু করছিলা, তুমি 2 sin t ফেরত পাইছো, সামনে একটা মাইনাস পাইছো, তাহলে এটাও কি এই শর্তটা স্যাটিসফাই করে। তার মানে সহগ 2 দাও, 3 দাও, 4 দাও, 5 দাও, 6 7 8 9 10 যে কোনো সহগ দাও, সমস্যা নাই, যে কোনো সহগ দাও, সমস্যা হবে না। ঠিক আছে, তুমি কি টি এর সামনে সহগ দিতে পারতে? টি এর সামনে সহগ দিতে পারতে? টি এর সামনে, টি এর সামনে সহগ দিলে কিন্তু ঝামেলা হয়ে যেত। তুমি করে দেখিও, আমি 2 sin t নিলাম, 3 sin t নিলেও সমস্যা হয়ে যেত না, 4 sin t নিলেও সমস্যা হয়ে যেত, কিন্তু sin 2t নিলে সমস্যা হয়ে যেত, sin 3t নিলে সমস্যা হয়ে যেত। তুমি এটা করে দেখিও, করলেই হবে, একটু পরে আমি ওটাই দেখাচ্ছি। তাহলে আমরা জেনে গেলাম এখানে সমাধান কি কি হতে পারে। এখানে সমাধান sin t হতে পারে, cos t হতে পারে, আরো অন্যান্য জিনিস হতে পারে, কিভাবে হতে পারে সেই জিনিসটাও দেখানো আছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? লিখে রাখতে পারো, sin t হতে পারে, cos t হতে পারে, 2 sin t হতে পারে, and so on, চলতে থাকবে। হ্যাঁ, অনেকগুলো সমাধান আছে। আচ্ছা, এবার কুইজ 4। কুইজ 4টা বলছে তুমি এমন এক y ফাংশনকে খুঁজে বের করো যাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে শুধু সে ফেরত আসবে না, বরং তার সামনে একটা -2 স্কয়ার নিয়ে সে আসবে, তার সামনে একটা -2 স্কয়ার বা -4 নিয়ে আসবে সে। তাহলে সে কে? এই y ফাংশনটাকে একটু দেখি তো, একটু চিন্তা করো। সাইনের সামনে সহগ নিয়ে লাভ আছে? নাই। সাইনের সামনে সহগ নিলে তো আমার এমন ফাংশন হয় যে ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে সে ফেরত আসে, সামনে শুধু একটা মাইনাস আসে, কিন্তু মাইনাস কি 4 আনে না। ঠিক আছে, তো আমি কি করব, আমি ধরি, যদি ধরো ফর এক্সাম্পল sin 2t, দেখি তো হয় কিনা sin 2t। sin 2t কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তো চলো করি, ddt of sin 2t। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, কি আসবে এখানে দেখো, এই অংশটা, প্রথম অংশটা ddt থাকলো, পরের এই অংশটাতে কি আসলো, sin 2t। sin 2t কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কি cos 2t। শুধু কি এতটুকুই? না, আমি তো t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, 2t এর সাপেক্ষে না তো, এটা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, 2t এর সাপেক্ষে, তাহলে 2t টাকে আরেকবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে না, চেইন রুল। তাহলে আমার cos 2t আসলো, এবং সাথে কি করতে হবে, এই অংশটাকে আবার গুণ দিতে হবে, কার সাথে গুণ দিতে হবে, মানে সরি, এই অংশটাকে গুণ দিতে হবে কার সাথে, চেইন রুলের যাকে ডিফারেন্সিয়েশন করব তার সাথে। তাই 2t কে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, 2t কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি ddt of 2t। তো 2t কে একবার ডিফারেন্সিয়েশন করলে বোঝাই যাচ্ছে এটা 2 আসবে অ্যানসার। ঠিক আছে, সো এটা আমি একবারে লিখে দিই ভাইয়া। ঠিক আছে, এটা একবারে লিখি, 2t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 2, তাই 2 আসলো। তাহলে এই হচ্ছে আমার কি এই অংশটা, তাহলে 2 cos 2t, 2 cos 2t, 2টাকে সহগ হিসাবে সামনে পাঠিয়ে দিলাম। দেন cos 2t এর উপরে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব, 2টা সহগ হিসাবে সামনে চলে আসছে, cos 2t এর উপরে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি আসতেছে sin 2t। এখানেও কি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে না 2t এর সাপেক্ষে, t এর সাপেক্ষে হচ্ছে, তাহলে 2t কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে চেইন রুল অনুসারে। 2t কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আরেকটা 2 আসে না, 2t কে আরেকবার ডিফারেন্সিয়েশন করে আরেকটা 2 আসে, তাহলে দাঁড়াইলো কি ব্যাপারটা, -2 স্কয়ার sin 2t। তাহলে শুরু করছিলা কাকে দিয়ে ডিফারেন্সিয়েশন? তুমি শুরু করেছিলা ডিফারেন্সিয়েশন 2t কে দিয়ে, sin 2t কে দিয়ে, তুমি পাইলা sin 2t, সামনে কি পাইলা, সহগ পাইলা, কত সহগ পাইলা, -2 স্কয়ার। এটাই তো তোমার শর্ত ছিল। তাহলে এই কুইজের একটা সলিউশন হচ্ছে sin 2t, এই কুইজের একটা সলিউশন হচ্ছে কি sin 2t। শুধু কি sin 2t? আমি যদি sin 2t না দিয়ে cos 2t দিতাম, cos 2t দিতাম হয়তো? cos 2t দিলে চিন্তা করে দেখো, cos 2t দিলে হয়তো কিনা, হয়তো, এক্স্যাক্টলি, ইসরাফিল বলছে হয়তো, ওয়াসি বলছে হয়তো, আর্গ চক্রবর্তী হয়তো, তোমরা নিজেরা করে দেখতে পারো, হবে। আমি যদি সাইন দিলে হবে, cos 2t যদি দাও সেক্ষেত্রেও হবে। আমি যদি cos 2t না দিয়ে ফর এক্সাম্পল আমি যদি 2 sin 2t দিতাম, হতো 2 sin 2t বা 3 sin 2t, 4 sin 2t, হতো কিনা, হতো, হতো। কয়েকজন বলছো না, হবে, হবে, কেমনে হবে দেখাই দিই। ধরো আমি 2 sin 2t না দিলাম, 3 sin 2t দিলাম, হ্যাঁ, তুমি 2 ও দিতে পারো, 3 দিতে পারো, তোমার ইচ্ছা। আমি এর আগেরটা 2 দিয়ে করছি, এবার 3 দিয়ে করি। ঠিক আছে, ধরো 3 sin 2t, এটা হবে, আমি বলতেছি, দেখি হয় কিনা। হ্যাঁ, তো দেখি, আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা ডিফারেন্সিয়েশন করি, করে দেখি কি হয় না হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন করব কাকে, 3 sin 2t। 3
3 sin 2t কে যদি ডিফারেন্সিয়েশন করো ফার্স্ট বার 3 সামনে চলে যাবে সহগ হিসেবে, সামনে চলে গেল। sin 2t কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos 2t, cos 2t চলে আসলো। দেন 2t অংশটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? করতে হবে। 2t অংশটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 2, এতটুকু আসে। বুঝতে পারছো ডিফারেন্সিয়েশনটা? ওকে, এরপরেরটাতে আসো। 3 তুমি গুণ দিও না আর কি, মানে তুমি একটু আলাদাভাবে রাখো, গুণ দিও না, একটু আলাদাভাবে রাখো, তাহলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি এই 2 যে সহগটা ছিল না, এই 2 সহগটার সামনে লিখছো। 3 cos 2t আছে না, 3 cos 2t টাকে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো, সেই 3 cos 2t টাকে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো, 3 টাকেও তুমি সামনে আইনে রাখলা, ব্র্যাকেট দিয়ে রাখলা, আলাদা, মানে গুণ 6 বানাই দিব না আর কি, জাস্ট আলাদা করে রাখলেই হবে। তাহলে দেখো 2 সহগটা সামনে আসছে, 3 সহগটা সামনে আসছে, cos 2t এর উপরে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে, তাই তো? 3 সামনে আসবে, 2 সামনে আসবে, আসছে। cos 2t এর উপরে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে, cos 2t এর উপরে যদি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হয় তাহলে কি আসবে ভাইয়া? মাইনাস sin 2t আসবে। দেন 2t টাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? 2t টাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 2t টাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2 আসবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? মাইনাস 2 স্কয়ার, যে এই 2 আর এই 2 আর এই মাইনাস, আর এখানে কি 3 sin 2t। হইল কি না? হইল? যে আমি কি বলছিলাম, এমন এক ফাংশন যেই ফাংশনটাকে, এটা আমার ফাংশনটাই এখন 3 sin 2t, মানে পুরো ফাংশনটাই 3 sin 2t। 3 sin 2t কে দুইবার ডিফারেন্সিয়েশন করা হলো, 3 sin 2t ফেরত আসলো, সামনে কাকে নিয়ে আসলো? মাইনাস 2 স্কয়ার। এটাই তো শর্ত ছিল এখানে, এটাই তো শর্ত ছিল। তার মানে হইল কি না? হইল। তার মানে সহগ কিন্তু তুমি ইচ্ছা মতন দিতে পারো। এই সম্পর্কের সমাধান 3 sin 2t, 4 sin 2t, 5 sin 2t, 100 sin 2t, খালি যত ইচ্ছা সহগ নাও, সমস্যা নাই। টি এর সহগটার ক্ষেত্রে সাবধান, বাট সামনে সাইনের সামনে কজের সামনে সহগটা সমস্যা না করে না, ঠিক আছে? এই সম্পর্কের সমাধান কিন্তু একটা না, সমাধান কি একটা না, সমাধান কিন্তু অনেকগুলা, অসংখ্য সমাধান সম্ভব, তাই না? অসংখ্য সমাধান সম্ভব। ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখো 2 sin 2t দিয়ে করো, 3 sin 2t দিয়ে, 4 sin 2t দিয়ে, cos দিয়েও যদি করো সেগুলোও সমাধান, cos দিয়েও যদি করো, cos 2t এটসেট্রা এটসেট্রা চলতেও থাকবে, এরকম করতে পারো। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা এই জিনিসগুলা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আমাদের এখন একদম কাঙ্ক্ষিত জিনিসটাতে পৌঁছাও। তুমি তোর ভাই এগুলো কি করতেছে, আমাদের না এটা সমাধান করার কথা। এই যে দেখো সমাধান হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে দেখো, এটাকে একটু ওই পাশে নাও তো, এটাকে পক্ষান্তর করো, এটাকে ওই পাশে নাও, এটাকে ওই পাশে নিলে কি আসে? এই জিনিসটা আসে না? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এটাই তো, তাই না? এখন কিন্তু তুমি বুঝতে পারতেছো, এরকমই তো একটা জিনিস করছিলাম একটু আগে এরকমই তো একটা জিনিস করছিলাম। ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2 স্কোয়ার ওয়াই হলে ওয়াই কত? তাহলে বলো, এটা বলো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই হলে ওয়াই কত? দেখেই বলে ফেলা উচিত না যে আমরা এক্ষেত্রে মাইনাস 2 স্কোয়ার যখন দরকার ছিল আমি সাইন 2t নিছি, মানে মাইনাস যত স্কোয়ার দরকার তত টি, মাইনাস যত স্কোয়ার দরকার তত টি। তাহলে আমার এখানে ওয়াই কত হবে? ওয়াই হবে সাইন ওমেগা টি। সাইন ওমেগা টিকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সাইন ওমেগা টি তো ফেরত আসবেই, সামনে সে মাইনাস ওমেগা স্কোয়ার সহগ নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি করে দেখতে পারো, তুমি করে দেখতে পারো, এটাকে করে দেখতে পারো। তুমি এটাকে শুধু সাইন ওমেগা টি না, তুমি যদি চাও যে ভাইয়া 5 সাইন ওমেগা টি, এটাও কি সমাধান? ইয়েস ইয়েস, এটাও সমাধান, কারণ সহগ তো সামনে ম্যাটার করে না, এগুলো সমাধান, এগুলো সমাধান। এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করে দেখো, লাগলে এই যে করে দেখি আমি। হ্যাঁ, ডি ডিটি অফ ডি ডিটি অফ কার কত? 5 সাইন ওমেগা টি, নাকি 5 সাইন ওমেগা টি, 5 সাইন ওমেগা টিকে আমরা ডিফারেন্সিয়েট করব এখন। চলো 5 সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করা যাক। 5 সাইন ওমেগা টি, ঠিক আছে? তাহলে 5 সাইন ওমেগা টিকে ফার্স্ট অফ অল প্রথম ডিটিটা থাকুক, পরের অংশটা 5 সাইন ওমেগা টিকে যখন ডিফারেন্সিয়েট করতেছি তখন কি 5 থাকবে, সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? সাইন সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? cos ওমেগা টি, cos ওমেগা টি, cos ওমেগা টি লিখে ফেলি, cos ওমেগা টি থাকবে। হ্যাঁ, এন্ড দেন কি থাকবে? ওমেগা টি কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না? ওমেগা টি কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে ওমেগা টি টাকে। তাহলে ওমেগা ধ্রুবক হিসেবে সামনে আসবে, টি এর উপরে ডিফারেন্সিয়েট হবে, 1 চলে আসবে। তাহলে একটা ওমেগা জাস্ট থেকে যাবে, একটা কি থেকে যাবে? ওমেগা থেকে যাবে। তারপরের লাইনে আসো, 5 ধ্রুবক হিসেবে সামনে চলে আসলো, ওমেগা ধ্রুবক হিসেবে সামনে চলে আসলো। হ্যাঁ, দেন cos ওমেগা টি এর উপরে ডিফারেন্সিয়েট অ্যাপ্লাই হলো, cos ওমেগা টি এর উপরে ডিফারেন্সিয়েট অ্যাপ্লাই হলে কি আসে? মাইনাস সাইন ওমেগা টি আসে, মাইনাস সাইন ওমেগা টি এর আসে।
ওমেগা টিকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না, কারণ পুরো ডিফারেন্সিয়েট টি এর সাপেক্ষে হচ্ছে, ওমেগা টি এর সাপেক্ষে হচ্ছে না। তো ওমেগা টিকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আসে একটা ওমেগা। তাহলে এই জিনিসটাকে সাজায় গুছায় যদি লিখো, সাজায় গুছায় লিখলে দেখো মাইনাস ওমেগা দুইটা ওমেগা স্কয়ার আর 5 সাইন ওমেগা টি। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, 5 সাইন ওমেগা টি দিয়ে শুরু করছিলাম, 5 সাইন ওমেগা টি ফেরত আসছে, আর সামনে সহগ নিয়ে আসছে, কাকে নিয়ে আসছে, মাইনাস ওমেগা স্কয়ার। এটাই তো তোমার কাছে বলছিল, এমন এক ফাংশন ওয়াই বের করো যাকে ডিফারেন্সিয়েট করলে সে ফেরত আসবে এবং তার সামনে একটা সহগ নিয়ে আসবে, সেই সহগটাকে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে 5 সাইন ওমেগা টি আমার এই শর্তটা স্যাটিসফাই করে। তাহলে এইটার একটা সমাধান 5 সাইন ওমেগা টি। শুধু 5 না, 10 12 সহগ যা মন চায় তা দাও, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানে এইভাবে আমরা সমাধানটা কিন্তু বের করে ফেলছি। তাহলে দেখো আমার কিন্তু জব ডান। আমার টার্গেট ছিল কি, আমার টার্গেট ছিল এই রাশিটার সমাধান বের করা। আমরা কি এখন পারছি কিনা? ইয়েস, পারছি। আমরা এখন এই রাশিটার সমাধান বের করতে পারছি, ঠিক আছে? এই রাশিটার সমাধান বের করতে, সমাধান ক্যান বি সাইন ওমেগা টি, মানে এটার সমাধান কি, সাইন ওমেগা টি সমাধান হইতে পারে। যে কোনো সহগ সামনে দিতে পারো, যে কোনো সহগ, এনি সহগ সামনে দিতে পারো, সহগ সামনে দিয়েও সাইন ওমেগা টি দিতে পারো। হ্যাঁ, 5 10 20 40 যা মন চায়, হ্যাঁ 10 20 30 40 যা মন চায় সেটা দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখন খেয়াল করো, এখন আমরা একটু লজিক্যাল কথাবার্তা বলি। ওয়াই কি ছিল? একটা সরল দোলকের কথাই চিন্তা করো। একটা সরল দোলকের সরণ সাম্য অবস্থান থেকে কতটুকু সরে গেছে, এখানে থাকলে এতটুকু হচ্ছে ওয়াই এর ভ্যালু, এখানে থাকলে এতটুকু হচ্ছে ওয়াই এর ভ্যালু, এখানে থাকলে এতটুকু হচ্ছে ওয়াই এর ভ্যালু। আমরা কি জানি ওয়াই এর সর্বোচ্চ মান কত? ওয়াই এর সর্বোচ্চ মান কত? সাম্য অবস্থান থেকে সবচেয়ে দূরে কতটুকু যেতে পারে? সবচেয়ে দূরে কতটুকু যেতে পারে? বিস্তার সমান, রাইট? সবচেয়ে দূরে সে যতটুকু যায় সেটাকে কি বলে? ওয়াই এর সর্বোচ্চ মান। ওয়াই এর সর্বোচ্চ মানটাকে আমরা কি বলি? বিস্তার। বিস্তার মিন্স এ। ওয়াই এর সর্বোচ্চ মান তো এটাই। কিন্তু যদি ধরো, এখন তো তোমার এখানে কিন্তু অপশন আছে, এই সম্পর্কের সমাধান নিতে বলছে। এই সম্পর্কের সমাধান কিন্তু এটাও আরো হাজারো হাজারো সহগ সহ সমাধান আছে। এখন প্রশ্ন হলো তুমি কোন সমাধানটা নিবা, কোন সমাধানটা নিলে তোমার ফিজিক্সটা স্যাটিসফাই হবে। এতক্ষণ ম্যাথ স্যাটিসফাই হয়েছে, এখন ফিজিক্স স্যাটিসফাই হবে কোন ফর্মুলাটা নিলে। দেখো তুমি এইটাকে সমাধান হিসেবে নাও, এই সম্পর্কটাকে আমরা সমাধান হিসেবে নিলাম। এই সম্পর্কটার সর্বোচ্চ মান কত? ওয়াই এর সর্বোচ্চ মান কত আসবে? সাইনের সর্বোচ্চ মান যা, সাইনের সর্বোচ্চ মান কত? সাইনের সর্বোচ্চ মান হয় 1। তার মানে এই সম্পর্কটা যদি সমাধান হিসেবে আমরা নিই, তাহলে সমস্যা কি? সমস্যা হলো আমি ধরেই নিচ্ছি কোন সরল দোলক পৃথিবীর 1 মিটারের বেশি দুলতে পারবে না। এটা কি কোনো নিয়ম করলে হইলো? 1 মিটারের বেশি দুলতে পারবে না বা 1 এককের বেশি দুলতে পারবে না। যে কোনো দূরত্বই তো দুলতে পারে, 1.5 মিটার পর্যন্ত কেউ বিস্তার দিতে পারে, 2 মিটার পর্যন্ত বিস্তার দিতে পারে। এক একটা সরলদোলক এক এক রকমের বিস্তার দিতে পারে। তো এমন তো কোনো বাধ্যবাধকতা নাই যে 1 এককের বেশি বিস্তার দিতে পারবে না। যে কোনো এককের বিস্তারই সে দিতে পারে। বিস্তার কিন্তু তুমি সুতার লম্বা করবা, বিস্তারের ভ্যালু বেড়ে যাবে, তাই না? সুতার বেশি বড় করবা, বিস্তার ওই অনুসারে অ্যাডজাস্ট হবে। তো আমরা কিন্তু চাইলেও কি করতে পারি না, যে বিস্তারটাকে লিমিটেড বলতে পারি না, 1 বলতে পারি না। মানে এইটার সর্বোচ্চ মানই তো বিস্তার, এটার সর্বোচ্চ মান যদি এই সম্পর্কটা নাও 1, বিস্তার সবসময় 1 নাও হতে পারে। তাই আমরা চাইবো এমন একটা সহগ নিতে, যেই সহগটা নিলে আমি শুধুমাত্র এইখানে না, যে কোনো সরল দোলকের ক্ষেত্রে ইউজ করতে পারি। যেই সরল দোলকের বিস্তার 1.5 মিটার তার ক্ষেত্রে ইউজ করা যাবে, যে সরল দোলকের বিস্তার 10 মিটার তার ক্ষেত্রেও যেন ইউজ করা যায়। তাই আমি যেহেতু আমার কাছে অপশন আছে, আমি তো যে কোনো সহগ নিতে পারি। সহগ নেওয়াতে কোনো বাধা আছে? এই সম্পর্ক কি স্যাটিসফাই হয় না? স্যাটিসফাই হয়। ম্যাথ তো আমাকে বলে যে কোনো সহগ নিলেই তুমি স্যাটিসফাইড, এই সম্পর্ক স্যাটিসফাইড, তাই না? তো আমি ফাইনালি যেটা করি সেটা হচ্ছে আমরা y ইকুয়াল টু, যেহেতু যে কোনো সহগ নিতে পারি, y ইকুয়াল টু সহগটা কি নেই কি হিসাবে? বিস্তার হিসেবে। তো বিস্তার হিসেবে নিলে সুবিধা কি? সুবিধা হলো তখন তোমার y এর এই যেমন এই রাশিটাই যেমন y এর সর্বোচ্চ মান ছিল 1, এই রাশিটাই y এর সর্বোচ্চ মান কত? সাইনের সর্বোচ্চ মান যখন, সাইনের সর্বোচ্চ মান এই অংশটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তো এই অংশটার সর্বোচ্চ মান যদি 1 হয়, তাহলে y এর সর্বোচ্চ মান কত? a। y এর সর্বোচ্চ মান কত তখন? a। তাই এই সম্পর্কটা নিলে সুবিধা হলো বিস্তার যা সেটা আমরা এর জায়গায় বসাই দিব, তাইলেই তো আমার ম্যাথ সলভ, তাইলেই তো আমার ফিজিক্স সলভ, তাই না? তাহলে এই সম্পর্কটাকেই আমরা ফাইনালি নেই কিসের সমাধান হিসেবে? এর সমাধান হিসেবে। এর সমাধান কিন্তু এটাও, এর সমাধান কিন্তু এটাও এটসেট্রা। ম্যাথ ওয়াইজ সমাধান, কিন্তু ফিজিক্স ওয়াইজ সমাধান হচ্ছে এটা, পদার্থবিজ্ঞানের সমাধান হচ্ছে এটা। তাহলে তুমি কি পদার্থবিজ্ঞানের লজিক বা বাকি জিনিসগুলো স্যাটিসফাই করতে পারো। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তোমার কি, এই ব্যবকলনীয় সমীকরণটার
সমাধান, এটাকে বলা হয় ব্যবকলনীয় সমীকরণের বীজও, মানে এটাকে আরেকটা নামে ডাকা যায় ব্যবকলনীয় সমীকরণের বীজ, বীজ বা মূল, ঠিক আছে, মূল বা বীজ, তোমরা জানো এগুলা সমাধানেরই আসলে প্রতিশব্দ, ঠিক আছে। সো এই নামগুলো তো ডাকা যায়। তাহলে আমরা কি এই যে মাত্র যে আলোচনাগুলো বললাম এগুলোকে পরীক্ষার জন্য জরুরি না, বাট তুমি কনসেপচুয়ালি ক্লিয়ার হইলা, ওকে ফাইন, এই সম্পর্কটা থেকেই আসলে এই সমাধানটা আসছে। তাহলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে এই যেটা, এটার সমাধান হচ্ছে এটা। আমাদের যাবতীয় যা যা ম্যাথ সব এই জায়গা থেকেই আমরা এখন করব। এখন আমাদের কাজ হবে সব এই সম্পর্কটাকে কেন্দ্র করে, এই সম্পর্কটাকে কেন্দ্র করেই আমরা করব। একজন বলছে ভাইয়া এখানে কস কেন নেওয়া হলো না? পারভেজ রানী, খুবই সুন্দর প্রশ্ন। আমি এই প্রশ্নটা আশা করতেছিলাম, এন্ড তোমরা না বললেও আমি নিজেই বলতাম, মনে আছে কস যত সমাধান হইতো, কস কেন নেই নাই। একটু পরেই দেখবা কস কেন নেওয়া হয় নাই এবং কোন কোন ক্ষেত্রে কস নেওয়া যাবে বা নিতে হবে। কজও কয়েকটা ক্ষেত্রে সমাধান হিসেবে নিতে হয়, কোন কোন ক্ষেত্রে সেটা সামনের দিকেই আসতেছি, একটু পরেই আমি বলতেছি, একটু পরে একটু ওয়েট করো। আচ্ছা, তো খেয়াল করো এখানে পরিচয়গুলো একটু শিখি। এই সম্পর্কটা শিখে লাভ কি হয়েছে? এই সম্পর্কের চেয়ে এই সম্পর্ক শিখে লাভ হয়েছে, এখন থেকে তোমাকে যদি বলে একটা সরল দোলক 10 সেকেন্ড পরে কই আছে, তুমি বের করে ফেলতে পারবা না? পারবা। তুমি যদি ওই সরল দোলকের বিস্তার জানো, মানে এর ভ্যালু জানো, তুমি যদি ওই সরল দোলকের টি 10 সেকেন্ড বসাই দাও, তুমি যদি ওই সরল দোলকের ওমেগা মানে কি কৌণিক বেগ হয়তো সরাসরি পাইলে না, কিন্তু একটা স্টপ ওয়াচ থাকলেই তো তোমার জন্য যথেষ্ট। একটা স্টপ ওয়াচ থাকলে যথেষ্ট না? মোবাইলে তো সবার স্টপ ওয়াচ আছে। একটা সরল দোলকে দুলতে দিলা, এই কিনার থেকে এই কিনারে যাওয়া এবং এই কিনার থেকে আবার এই কিনারে আসা কত সময় নিছে সে? স্টপ ওয়াচ দিয়ে মাপা যাবে না। মাপলে তুমি কি পাইলা? যে মাপটা পাইলে সেটা কি? পর্যায়কাল। পর্যায়কাল যদি পাও, পর্যায়কাল থেকে ওমেগা বের করা তো 1 মুহূর্তের ব্যাপার। টি জানলে ওমেগা তো 1 মুহূর্তের ব্যাপার। তো ওমেগা কিন্তু তুমি বেসিক্যালি একটা বাস্তবে সরল দোলক দিলেও তুমি ওমেগা জানতে পারবে ইজিলি স্টপ ওয়াচ দিয়ে। তাহলে এইটা যদি তুমি জানো, আর বিস্তার কি স্কেল দিয়েই তো মাপা যায়, কত দূরে যাচ্ছে হাইয়েস্ট, কত দূরে যাচ্ছে এই ভ্যালুটা, মানে এই ভ্যালুটা এই দূরত্বটা, এই দুটো তুমি এও জানতে পারো। তো এইটা তুমি জানো, তাহলে তুমি টি বসায় ওয়াই বের করতে পারবা। মানে 10 সেকেন্ড পরে সরল দোলকটা কই থাকবে, এখানে কোথায় থাকবে, কত দূরে থাকবে সাম্য অবস্থান থেকে সেটা বের করে দেবে। 20 সেকেন্ড পরে কই থাকবে সেটা তুমি বের করে ফেলতে পারবে। 30 সেকেন্ড পরে কই থাকবে সেটা তুমি বের করে দেবে। বেসিক্যালি তুমি ওয়াই কে পাইলে একটা ফাংশন অফ টি আকারে, অর্থাৎ এক একটা টি এর জন্য ওয়াই এর ভ্যালু কত তুমি ইজিলি বের করে ফেলতে পারবা এই সম্পর্কটাকে কাজে লাগায়। পারবা না? ইজিলি পারবা। এখন তোমার সরল দোলকের অবস্থান, বা শুধু সরল দোলক না, এটা কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো সরলসন্ধিত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে প্রযোজ্য। স্প্রিং দুলতেছে, ওরও তো বিস্তার আছে, স্প্রিং এর জন্য এটা প্রযোজ্য। মানে তুমি যে কোনো এসএইচএম বিশিষ্ট কণা নিবা, এত সেকেন্ড পরে কই আছে সেটা বের করে দাও। তোমার দোলনা যদি 4 ডিগ্রির মধ্যে দুলাও, 10 সেকেন্ড পরে কই থাকবে, 5 সেকেন্ড পরে কই থাকবে, এগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা। তুমি সান্টা মারিয়ার কথা বলছিলে না একজন গত ক্লাসে, সান্টা মারিয়া 1 সেকেন্ড পরে কই থাকবে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে? তাহলে এইগুলো দিয়ে চলো আমরা ম্যাথ করি, তাহলে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আমি তোমাদের কয়েকটা ছোট্ট একটু ওয়ার্নিং দিব। এটা একটু তোলার পরে আমি কয়েকটা ওয়ার্নিং দিচ্ছি। এই ফর্মুলা কিছু সতর্কতা আছে, এই ফর্মুলাটাতেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, জাস্ট এই ওয়ার্নিং গুলো ফলো না করার কারণে। একটু তোলো, তারপরে আমি ওয়ার্নিং গুলো দিচ্ছি এই ফর্মুলার। ভাইয়া ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ি না, এই চ্যাপ্টারকে পারতে হবে। ভাইয়া ডিফারেন্সিয়েশনটার করা লাগছে জাস্ট একটা কাজে, সেটা হচ্ছে সূত্রের ডিরাইভেশন। সূত্র ডিরাইভ করে ফেলছি। আমার এইখান থেকে এই লাইনের মাঝখানে যে আজকে যতগুলো কথা বললাম, এই কথাগুলো তুমি যদি ভুলেও যাও কোনো প্রবলেম নেই। আমি তোমাকে এই যে এটা তো বিগিনার টু মাস্টার, বেসিক সব বিল্ড করে দিব না, দ্যাটস ওয়াই এগুলো দেখাইছি। কিন্তু তুমি যদি বলো পরীক্ষার জন্য কি লাগবে, এই সম্পর্ক এবং এই সম্পর্কের সমাধান, যে এই সম্পর্ক এটা, এবং এই রিলেটেড ম্যাথ গত ক্লাসে করছি, এই রিলেটেড ম্যাথ আজকে ক্লাসে করবো। ঠিক আছে? আচ্ছা, তো তুলছো আশা করি। তো সতর্কতাতে চলে যাই। কয়েকটা সতর্কতা দিব বলছিলাম। হ্যাঁ, সতর্কতা কি? প্রথমত, এই যে এই সম্পর্কটা আছে, এই সম্পর্কটার এই অংশটা কি কোণ না? এটা কি একটা কোণের ভ্যালু কিনা? এগ্রি করো, এটা একটা কোণ। সাইনের ভেতরে কি থাকে? সাইন তো একটা অপারেটর কি হিসেবে নেয়? সাইন, কজ, এগুলোর ভিতরে একটা কোণ থাকে, এগুলো কোণ। এখন কোণের একক কি হয়? ডিগ্রি হয়, রেডিয়ান হয়, গ্রেডিয়েন্ট হয়। তো আমরা এখানে কোন এককটা নিব? মানে ধরো এখানে কি তুমি 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এভাবে বসাবা না, কোন এককে বসাবো? চিন্তা করে দেখো, কমন সেন্স। ওমেগার একক কি?
রেডিয়ান পার সেকেন্ড, টাইমের একক কি সেকেন্ড, গুণ দাও রেডিয়ান পার সেকেন্ড গুণ সেকেন্ড, গুণ দিলে পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি যায়, কাটাকাটি যে থাকবে রেডিয়ান। তার মানে এই ফর্মুলা দিয়ে যত ম্যাথ করতেছো তুমি বুঝে করো বা না বুঝে করো, তোমার রেডিয়ান মোডে করতে হবে, ইউ হ্যাভ টু, তোমার রেডিয়ান মোডে মাস্ট লিখে রাখো। বেশিরভাগ স্টুডেন্ট ক্যালকুলেটরে ওই যে ডিগ্রি থাকে, অভ্যাসবশত সবসময় ডিগ্রি থাকে, উপরে ছোট করে ডি লেখা থাকে না, ছোট্ট করে ডি লেখা আছে, ডি মিনস ডিগ্রি। তুমি যদি ডিগ্রি মোডে এই ম্যাথ করো অ্যান্সার মিলবে না, পুরা ম্যাথ কাটা। কি করতে হবে তোমার, রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। রেডিয়ান মোড নিতে পারো ক্যালকুলেটর, কি করতে হয়, শিফট দিবা মেনু দিবা, ইএক্স ক্যালকুলেটর দেখাচ্ছে, শিফট দিবা মেনু দিবা, তারপরে অ্যাঙ্গেল ইনপুট 2 নাম্বার অপশনে আছে দিবা, ডিগ্রি রেডিয়ান রেডিয়ান 2 নাম্বারটাই রেডিয়ান আছে, রেডিয়ান দিবা, আর চলে আসবে উপরে লেখা, বুঝবা কেমনে রেডিয়ান মোডে আছে না ডিগ্রি মোডে, উপরে ছোট করে আর লেখা আছে, তার মানে এখন রেডিয়ান মোডে আছে। রেডিয়ান মোডে এই চ্যাপ্টারের এই ফর্মুলার ম্যাথগুলো করতে। তো অনেকে আবার করে কি জানো, অনেকে আবার করে যে ভাইয়া তো বলছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো রেডিয়ানে করতে হবে, তো অনেকে করে কি জানো, অনেকে করে 2 যোগ 2 ধরো একটা জায়গায় হিসাব করতে হবে, এটাও রেডিয়ান মোডে করে। আরে বাবা 2 যোগ 2 ডিগ্রি মোডে করো বা রেডিয়ান মোডে করো আলাদা হবে। এমন কি হবে, ডিগ্রি মোডে 2 যোগ 2 = 4, রেডিয়ান মোডে 2 যোগ 2 = 6। যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে প্যারা নেই, তাহলে প্যারাটা কোথায়, রেডিয়ান মোডে নিলে না নিলে ভুল জায়গায় যায় কোথায় বলতে পারো? মানে আমি এই জিনিসটা কমন সেন্স তোমার লজিকটা ঢুকাই দিচ্ছি মাথায়, যে ডিগ্রি মোড বা রেডিয়ান মোড জরুরি কোথায়? 2 যোগ 2 করার ক্ষেত্রে নিশ্চয়ই না, গুণ ভাগ করার ক্ষেত্রেও না, কোথায় বলো? কেউ বলতে পারেনি এখনো, কেউ বলতে পারেনি, সবাই হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। হ্যাঁ এটা বলবা এমনি, যখন আমরা সাইন কস ট্যান কট সাইন ইনভার্স ট্যান ইনভার্স কজ ইনভার্স এই রকম অপারেটর গুলো ব্যবহার করতেছি, তখন আমার এটা ম্যাটার করে। তুমি যদি ডিগ্রি মোডে sin2 লেখো, ধরো ক্যালকুলেটরে তুমি ইনস্ট্রাকশন দিলা sin2 = হোয়াট, ক্যালকুলেটরে চাপ দিলা, ডিগ্রি মোডে যদি দাও তোমার এক রকমের রেজাল্ট দিবে, রেডিয়ান মোডে যদি দাও তোমার আরেক রকমের রেজাল্ট দিবে। কারণ কি, কারণ ডিগ্রি মোডে যখন দিচ্ছ ক্যালকুলেটর এটাকে ট্রিট করছে 2 ডিগ্রি হিসেবে, তুমি যখন রেডিয়ান মোডে sin2 লিখতেছো তখন ক্যালকুলেটর এটাকে ট্রিট করতেছে রেডিয়ান হিসেবে। 2 ডিগ্রি আর 2 রেডিয়ান ইজ নট দ্য সেম থিং। দ্যাটস ওয়াই সাইন কস ট্যান কট সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স এগুলোর ক্ষেত্রে সাবধান। তাহলে কখন তোমার ভুলটা যায়, যখন সাইন কস ট্যান সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স এই অপারেটরগুলো ইউজ করতেছো, তখন তোমার সতর্কতাটা জরুরি। অরেস 2 যোগ 2 করো, 4 যোগ 4 করো, 10 ভাগ 20 করো, ওগুলোর ক্ষেত্রে তুমি ডিগ্রিতে আসো না রেডিয়ান মোডে আসো, প্যারা নেওয়া লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই জিনিসটাই আসলে বুঝাইতে চাইছিলাম, হ্যাঁ, যে কোন কোন ক্ষেত্রে আসলে তোমার জরুরি, বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরিচয় টরিচয় সহ লিখছি তো। ওয়াই হচ্ছে টি সময়ে সাম্যাবস্থান থেকে অনেকটা কত দূরে আছে, 2 সেকেন্ড সময় এখানে থাকলে 2 সেকেন্ড সময় কত দূরে আছে, এতটুকু। 4 সেকেন্ড সময় এখানে গেছে, তো 4 সেকেন্ড কত দূরে আছে, এতটুকু। এরকম ভাবে তুমি বের করতে পারবে। আবার 5 সেকেন্ড পরে কোথায় আছে, ধরো এখানে যেয়ে আবার এখানে আসছে, এতটুকু দূরে আছে, এগুলো বের করতে পারবো। আর এ কি বিস্তার, যেটা ওয়াই এর সর্বোচ্চ মানটাই, সবচেয়ে দূরে ডানে কত দূরে যাবে বা বামে কত দূরে যাবে। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা বেগ, যেগুলো হচ্ছে আমরা কিভাবে পাবো, 2π/T অথবা 2πf করে পাবো। তো চলো প্রথম ম্যাথটা আমরা করি, সবাই এই ম্যাথটা তুলে ফেলো, সবাই এই ম্যাথটা তুলে ফেলো, তারপরে আমি সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমাদের ভলেন্টিয়ার কনফার্ম হয়েছে নাকি কেমনে বুঝবো? এগুলা তোমাকে জানাই দেওয়া হবে, সমস্যা নাই। এখনো কনফার্ম করা শুরু করা হয় নাই, কালকে পরশু থেকে শুরু করবে মনে হয়। কি বলছে, সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 20 sin π/15t সব এসআই এককে প্রকাশিত হলে কণাটার বিস্তার কত, কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, 10 সেকেন্ড পরে কণাটির সাম্যাবস্থান থেকে দূরত্ব কত, 10 সেকেন্ড পরে কণাটির দশা কত।
তো দেখো এখানে কি বলছে, একটা সরলসন্ধিত গতিসম্পন্ন কণার সমীকরণ দেওয়া আছে, কি বীজ ফরম্যাটটা দেওয়া আছে, তাই না? সমীকরণ মানে ব্যবকরণের সমীকরণের বীজ, ওই সম্পর্কটা দেওয়া আছে। তো এমনি বুঝলাম যে y ইকুয়াল টু সাইন টাইপের সম্পর্ক আছে। কয়টার বিস্তার কত জানতে চাইছে, বিস্তার মিন্স কি a। কয়টার কৌণিক কম্পাঙ্ক কত জানতে চাইছে, কৌণিক কম্পাঙ্ক মানে কি ওমেগা। কম্পাঙ্ক কত জানতে চাইছে, কম্পাঙ্ক মানে কি f। পর্যায়কাল জানতে চাইছে, পর্যায়কাল মানে t। হ্যাঁ, 10 সেকেন্ড পরে কণাটার সাম্য অবস্থান থেকে দূরত্ব, দ্যাট মিন্স y জানতে চাইছে 10 সেকেন্ড টাইমে, তো y 10। 10 সেকেন্ড পরে কণাটার দশা কত, দশা নিয়ে একটু পরে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে শুরু করি। লিখছো সবাই, লেখা হয়েছে? তো প্রথম প্রশ্নটা স্টার্ট করি, ঠিক আছে? আমাদের সব সময় এই রকম সমীকরণ যদি দেওয়া থাকে স্যারদের, তাহলে আমার কাজ হবে যে আমি যে সমীকরণটা শিখে আসছি সেটার সাথে তুলনা করতে পারি ওইরকম সমীকরণ লেখা। তাহলে আমি লিখবো, আমরা জানি y equal to 20 sin pi by 15t। y equal to 20 sin, আচ্ছা আমরা জানি যেটা সেটা লিখি, y equal to a sin omega t। এটাই তো শিখছি মাত্র, তাই না? আর দেয়া আছে বা প্রদত্ত সমীকরণ y equal, নিচে নিচে লিখবা, ঠিক আছে? y equal to 20 sin কত pi by 15। কেমন? এখন তুমি তুলনা করো, এখন তোমার কাজই হবে এই সকল সম্পর্ক যদি দেওয়া থাকে একটা আর জানা থাকে একটা, সেগুলোর মধ্যে তুলনা করা। তুলনা করে, এটা হচ্ছে সাধারণ সমীকরণ যেটা আমরা শিখে আসছি, আর এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট কণার ক্ষেত্রে সমীকরণ। আমরা যে কোনো কণার অবশ্যই সাধারণ সমীকরণ মেনে চলবে। তো তুলনা করে সাইনের সহগ কত এখানে a, আর সাইনের সহগ কত নিচেরটাতে 20, তাহলে আমি বলতে পারি যাহাই a তাহাই 20, তাই না? কারণ যেহেতু এটা সাধারণ সমীকরণ, এই সম্পর্ক তো যে কোনো সরলসন্ধিত গতিসম্পন্ন কণা মানবে, এটা যে কোনো সরলসন্ধিত গতিসম্পন্ন কণা মানবে। আর এটা হচ্ছে আমাদের একটা দোলায়মান সরল দোলক হইতে পারে বা স্প্রিং হইতে পারে, তার ক্ষেত্রে এক্সাক্ট সমীকরণটা। তো আমি সাধারণ সমীকরণের সাথে তুলনা অবশ্যই করতে পারবো আমার যে কোনো একটা কণার সমীকরণকে। তো আমি তুলনা করলাম, সাইনের সহগ এখানের সাইনের সহগ অবশ্যই সেম হইতে হবে, তাহলে যাহাই a তাহাই 20, মানে আমি যে সরলসন্ধিত গতিসম্পন্ন কণাটা নিয়ে কাজ করতেছি সেই কণার বিস্তার হচ্ছে 20। এখন এখানে আমি যদি বলি যে তোমাকে যদি সব এসআই এককে প্রকাশিত এরকম লেখা থাকে, তাহলে তুমি 20টার পাশে ইজি সুন্দর মতো মিটার দিয়ে দিবা, ঠিক আছে? মিটার দিয়ে দেবে। যদি কিচ্ছু না থাকে তাহলে ইউনিট দেওয়াটাই শ্রেয়, ইউনিট UNIT, ইউনিট দেওয়াটাই শ্রেয়। আবার যদি লেখা থাকে যে y সেন্টিমিটার এককে প্রকাশিত, বা এখানে শুধু সেন্টিমিটার, তাহলে বুঝতে হবে তোমার y এবং a সেন্টিমিটারে। মাথায় রাখবা y যেই এককে a সেই এককেই থাকবে, y যেই এককে a সেই একই এককে থাকবে। y যদি মিটারে হয় a মিটারে হবে, y যদি সেন্টিমিটারে হয় a সেন্টিমিটারে হবে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? আর ভেতরের জিনিসপাতির এককের উপরে এটার কোনো প্রভাব পড়বে না, কারণ ভেতরে তো আর সেন্টিমিটার মিটার জাতীয় কিছু নাই, রেডিয়ান আছে, রেডিয়ান পার সেকেন্ড, ওগুলো তো আর সেন্টিমিটার মিটারের উপর ডিপেন্ড করে না। আচ্ছা গেল, এরপরে আসি টি এর সহগ। টি এর সহগ এখানে কত ওমেগা আর এখানে কত পাই বাই 15, তাহলে আমরা বলতে পারি যাহাই ওমেগা তাহাই কি পাই বাই 15, তাহলে পাই বাই 15 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? পাই বাই 15 রেডিয়ান পার সেকেন্ড, কারণ এসআই এককে আছে সব, তাই না? আর এমনি তো ওমেগা সবসময় সিজিএস এককে হোক এসআই একক হোক রেডিয়ান পার সেকেন্ড দিয়ে আসলে ওমেগা। ঠিক আছে? আচ্ছা, তাহলে টি এর সহগ সমকৃত করলাম, সাইন এর সহগ সমকৃত করলাম। আমার চাইছে কি? চাইছে কিন্তু অনেকগুলো জিনিস। এ চাইছে, ওমেগা চাইছে, দুইটা চলে আসছে। এফ চাইছে, টি চাইছে। ওমেগা পাইলে এফ আর টি পাওয়া তো সহজ ব্যাপার। তো ওমেগা ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি 2 পাই বাই ক্যাপিটাল টি। এখান থেকে আরামসে টি চলে আসবে না? টি চলে আসবে, কারণ ওমেগা তো জানি পাই বাই 15। তো ওমেগার জায়গায় পাই বাই 15 বসাইলে পাই পাই কাটা, টি এ পাশে যাবে, তাহলে আসলো কত? টি এ পাশে যাবে, হ্যাঁ, ওমেগা এ পাশে নামবে, তাহলে 30 হিসাব করবে। 30 সেকেন্ড হিসাব করে দেখিও। ওমেগার জায়গায় পাই বাই 15 বসাবা, পাই পাই দুই পাশ থেকে কাটাকাটি করবা, আর গুণন করবা, তাইলে হয়ে যাবে। গেল। আবার ওমেগা ইজ ইকুয়াল টু আরেকটা জিনিস জানি। আচ্ছা ওমেগা কেন? টি দিয়েই তো করে ফেলা যায়, টি পাইলে টি দিয়েই তো করে ফেলা যায়। টি ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু কত? 1/t না? কম্পাঙ্ক, কম্পাঙ্কের পর্যায়কালের বিপরীত রাশি। তো পর্যায়কালের বিপরীত রাশি 1/30 সেকেন্ডকে পার সেকেন্ডকে আমরা হার্টজ বলবো, রাইট? হার্টজ। গেল। তাহলে আমার ক নাম্বার প্রশ্ন কিন্তু ডান, ক নাম্বার প্রশ্ন ডান। এরপর আসি খ নাম্বার প্রশ্ন বা 2 নাম্বার প্রশ্ন। এটা রোমান চিহ্ন 1, ঠিক আছে? 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন কি বলছে? 10 সেকেন্ড পরে কণাটার সাম্য অবস্থা থেকে দূরত্ব কত?
10 সেকেন্ড পরে কণার সাম্যাবস্থা থেকে দূরত্ব কত? এই প্রশ্নগুলো সব থেকে বেশি ইজি। কেন ইজি? কারণ এখানে তোমার সমীকরণ দেওয়াই আছে, যেই কণার দূরত্ব চাইছে ওই কণার সমীকরণ দেওয়াই আছে। দেওয়া আছে না? দেওয়া আছে। তুমি সমীকরণটা লিখবা, লিখে ওই সমীকরণটার কত সেকেন্ড পরে চাইছে? 10 সেকেন্ড পরে 10 বসাই দিবা টি এর জায়গায়, টি এর জায়গায় 10 বসাই দিবা। বসাই দিলেই তো তোমার আর কিছু করার আছে? আর কিছু করতে হবে ভাইয়া? আর কিছুই করতে হবে না। তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে 20 sin পাই বাই 15 কণার যে সম্পর্ক সেটা লিখলাম, খালি টি এর জায়গায় কত সেকেন্ড পরে? 10 সেকেন্ড পরে চাইছে, তাহলে টি এর জায়গায় 10 বসাই দিছি। লিখে দিবা টি ইকুয়াল টু 10 সেকেন্ড বসিয়ে, তাইলেই তো 10 সেকেন্ড পরের সরণটা পাবা নাকি? তো বসাইলে তুমি এখানে হিসাব করে পেয়ে যাবা। তবে এই জায়গাটাতেই সাবধান হুঁশিয়ার লিখে রাখো সবাই, সাবধান হুঁশিয়ার, এই কথাটাও লিখে রাখো, সাবধান হুঁশিয়ার লিখে রাখো। রেডিয়ান নিতে হবে। কেন নিতে হবে? কারণ এখানে কি সাইন কস, তুমি নিজেকে দুইটা কোশ্চেন করবে। এখানে ওমেগা টি বা এই টাইপের কোণ আছে, আছে। ওমেগা কি? রেডিয়ান পার সেকেন্ড, টি কি? সেকেন্ড। গুণ করলে কি হয়? রেডিয়ান। গেল। সাইন আছে, কজ আছে, সাইন ইনভার্স কজ ইনভার্স আছে, আছে। যদি এই দুইটা জিনিস ওমেগা টি থাকে এবং সাইন কজ এগুলো থাকে, কজ ইনভার্স সাইন ইনভার্স থাকে, তাহলেই বুঝতে হবে তোমার রেডিয়ানে নেওয়া ফরজ। তো রেডিয়ানে নিয়ে নিব, রেডিয়ানে ক্যালকুলেটর আছে কিনা দেখবা, তারপরে এইটা হিসাবে চাপবা। তুমি একটু রেডিয়ান ছাড়াও চাপিও, তো রেডিয়ান ছাড়াও চাইবে দেখিও, দেখবা যে আকাশ পাতাল অ্যান্সার পার্থক্য আসছে। ডিগ্রি মোডে কেউ যদি হিসাবটা করে আকাশ পাতাল পার্থক্য আসছে, তুমি পরীক্ষা দিয়ে আসবা, নিজেও বুঝবা না যে ভুল করে আসছো, মনে হবে ঠিক, খাতা যখন দিবে তখন দেখবা 0। ঠিক আছে? তাহলে আমার এখানে ওয়াই চলে আসলো। ওয়াই কত আসছে? 17.32 মিটার। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার কি, কত দূরে আছে সাম্যাবস্থা থেকে, কত দূরে আছে। ঠিক আছে? সাম্যাবস্থায় কত দূরে আছে সেটার ভ্যালু সাম্যাবস্থা থেকে 17.32 মিটার দূরে আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বার প্রশ্নটা বলছে দশা কত? দশা 9 10 একটা কথা বলছিলাম, পড়ছিলা, দশা মানে কি? কোণ পড়ছিলা না? কোণ, দশা মানে কোণ। আজকে এই মুহূর্তে এই জায়গায় একটা জিনিস শিখে নাও, সাইনের পরের অংশ, সমীকরণের সাইনের পরের অংশ যেটা, সেটাও তো একটা কোণ। এই কোণটাই দশা হিসেবে বিবেচিত। এই কোণটা একটু পরে আমি দশাকে দেখাবো, খালি চোখে তোমরা দেখতে পাবা। সাইনের পরের অংশই কি? কোণ। সরল ছন্দিত গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণের সমাধানের বা সমাধান সমীকরণ বা সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সমীকরণ, সাইনের পরের অংশই কি হিসাবে কাজ করবে? সাইনের পরের অংশই হচ্ছে তোমার কি? দশা হিসেবে কাজ। লিখে রাখো সবাই, সাইনের পরের। এটা এটা কিন্তু ম্যাথে লেখা দরকার নেই, এটা হচ্ছে তুমি নিজে বোঝার জন্য আর কি। হ্যাঁ, এটা বেসিক। তাহলে আমার এইখানে দশা কত? এইখানে প্রশ্নে উদ্দীপকে দশা কত? দশা কত? সাইনের পর অংশ আছে কি? পাই বাই 15 টি। দশার ভ্যালু এত। তোমাকে বলছে 10 সেকেন্ড সময়ের দশা, তাহলে 10 সেকেন্ড সময়ে, 10 সেকেন্ড সময় মানে কি? টি এর জায়গায় 10 বসাবা। 10 সেকেন্ড সময়ের দশাটা কত হবে? পাই বাই 15 দেন 10। তাহলে এখানে আসবে কি? 10 পাই বাই 15 বা যা আসে রেডিয়ানে আসবে। এগুলো রাখো কেমন? এগুলো রাখো কিসে আসবে? রেডিয়ানে। হ্যাঁ, তাহলে 10 আর আছে, পুরাটা ভাঙানো দরকার নেই, পুরাটা না ভাঙাইলে হবে। 2 পাই বাই 3, 2 পাই বাই 3 এত রেডিয়ান। ঠিক আছে? এত রেডিয়ান। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কি? দশা। সহজ না? একদম সহজ। বুঝছো? এগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যে এই ম্যাথটা করাইলাম না, এগুলো আসে কিন্তু বোর্ডের এক্সামে। ক্লিয়ার? ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা ভাইয়া, অ্যান্সার কি পরে ডিগ্রিতে নেওয়া যাবে? যাবে, কিন্তু দরকার কি? যদি এমসিকিউতে দেওয়া থাকে অপশন ডিগ্রিতে, তাহলে তুমি রেডিয়ানেই করবা, রেডিয়ানেই আসবে। কিন্তু পরে লাস্টের লাইনে যে ধরো 2 পাই বাই 3 কে তুমি চাইলে রেডিয়ানে নিতে, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে পারবা না? পারবা। কি দিয়ে গুণ দিবে? 180 বাই পাই দিয়ে গুণ দিবে। 180 বাই পাই দিয়ে গুণ দিলে এটা আলটিমেটলি ডিগ্রিতে চলে যাবে, যদিও অপশনে থাকে। আর নাইলে তো এই রিটেনের মেথড তো রেডিয়ানই দিয়ে রাখা ভালো। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। হ্যাঁ, এই পর্যন্ত আমরা পারবো। এরপরের অংশে যাই। এটার অ্যান্সার দাও, কত হবে দেখো। এটার অ্যান্সার কি হবে বলো? সরল দোল গতিসম্পন্ন একটি কণা এল দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ বরাবর পর্যায়ক্রমে যাওয়া আসা করে, এই গতির বিস্তার কত?
দেখো একটা সরল দোল গতিসম্পন্ন কণা এখান থেকে এখানে যায় এবং এখান থেকে এখানে আসে, বলছে এই ডিসটেন্সটা হচ্ছে এল। তো বিস্তার কত? বিস্তার আমরা জানি সাম্য অবস্থা থেকে, এই যে সাম্য অবস্থা থেকে একটা পাশের সর্বোচ্চ দূরত্বের এতটুকু, পুরাটা যদি এল হয় তাহলে এটা কত? এল এর অর্ধেক, তাহলে এল বাই টু। তাহলে এল বাই টুটাই হচ্ছে কি আমার বিস্তার হিসাবে কাজ করবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা সরল, আমি তোমাদের এখন যেটা পড়াবো এটা সব থেকে বেশি বেসিকের অংশ, সব থেকে বেসিক তোমাকে ক্লিয়ার করবে যে অংশটা, সেটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফের অংশগুলো সব থেকে বেশি জরুরি। এই গ্রাফের অংশগুলো যদি জীবনে একবার ভালো করে বুঝে যাও, জীবনেও ভুলবা না। আর এই অংশগুলা থেকেই বেশি প্রশ্ন হয়। উদ্দীপকে গ্রাফ দেয় স্যাররা, দিয়ে প্রশ্ন দেয়, অথবা উদ্দীপক একটা ঘটনা বলে ওইটার গ্রাফ আঁকাইতে বলে। এই দুইটা টাইপের প্রশ্ন হতে পারে। আর এমসিকিউতে খুবই পপুলার গ্রাফ। সো গ্রাফ আমি একদম মানে ধারাবাহিকভাবে ঠিক যেই স্টেপে তুমি খালি আমাকে ফলো করবো, আমি কিভাবে গ্রাফ আঁকি, আমি একদম ছাত্রের মতন করে এই গ্রাফগুলো করব। ঠিক আছে, সহজ, একদম কঠিন কিছু না। আমি ঠিক যা স্টেপ ফলো করছি সেই স্টেপ ফলো করবো, তাহলেই হবে। যে কোনো গ্রাফ তুমি পারবা, যত ঘুরাই দেখ বা পেঁচাই দেখ। আমরা গ্রাফ আঁকবো। প্রথম গ্রাফটা হচ্ছে সরণ বনাম দশা গ্রাফ। কি গ্রাফ? সরণ বনাম দশা গ্রাফ। সরণ মিন্স কি? ওয়াই। আর দশা মিন্স কি? সাইনের পরের অংশটা। সাইনের পরের অংশটা মানে কি? ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমি গ্রাফ আঁকবো কি? ওয়াই অক্ষ বরাবর থাকবে সরণ, মানে সাম্য অবস্থা থেকে কতটুকু সরে আছে গতিটা, আর এক্স অক্ষ বরাবর থাকবে কি? দশা। তো দেখো আমরা প্রথমতই যখন গ্রাফ আঁকবো, আমাদের তো প্রথমত গ্রাফ মানে কি? এক একটা সমীকরণের চেহারা, একটা সমীকরণের প্রতিবিম্বই তো গ্রাফ, একটা সমীকরণের একটা ভিজুয়াল রূপ। তো আমরা সমীকরণ একটাই শিখছি, y = s sin, এটা থেকেই গ্রাফ আঁকবো। তো এটা থেকেই গ্রাফ আঁকি, চলো এই যে সম্পর্কটা থেকেই গ্রাফ আঁকবো। একটি শিরোলচন্দিত স্পন্দন বিশিষ্ট কণা অর্থাৎ ASHM কণার সরণ বনাম দশা গ্রাফ আঁকবো। তো আমার y অক্ষ বরাবর কাকে স্থাপন করতেছি ভাইয়া? y অক্ষ বরাবর স্থাপন করতেছি y কে, মানে সরণ কি। আর x অক্ষ বরাবর কাকে স্থাপন করতেছি ভাইয়া? ওমেগা টি বা দশা। একটু আগে বলছি সাইনের পরের অংশটাই কি দশা হিসেবে কাজ করে। তো তোমার গ্রাফ তো তুমি কত সীমা পর্যন্ত আঁকবা? আর ইনফিনিটি না, ইনফিনিটি পর্যন্ত আঁকার এত সময় নেই। আমরা কি করব? আমাদের এই গতিটার নাম কি বলতো? এই চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি মানে কি? একটা সুনির্দিষ্ট সময় পর পর রিপিট হয়। একটা সুনির্দিষ্ট সময় পর পর কি রিপিট হয়। তো রিপিট যদি হয়, আমি একটা ইউনিক গতির জন্য অংশ বিশেষের জন্য গ্রাফ আঁকলে পরের গুলো তো কপি পেস্ট, কপি পেস্ট, কারণ গতিটাই তো কপি পেস্ট। প্রথমে যে গতিটা দেয় ওইটাই কপি, পরে পেস্ট 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 পেস্ট, রাইট? তেমনি গ্রাফটাও তুমি ইউনিক পোর্শনের জন্যই গ্রাফটা আঁকবা, মানে যতক্ষণ পর্যন্ত গতিটা ইউনিক, তারপরে গতিটা যখন রিপিট হওয়া শুরু করবে তখন আর গ্রাফ না আঁকলে হবে। এখন তোমার কাছে প্রশ্ন, কত দশা পর্যন্ত গতিটা ইউনিক থাকে? কত দশা পর্যন্ত গতিটা ইউনিক থাকে? তুমি নিজেই দেখো, আমার একটা সরল দোলক বা একটা যে কোনো গতি, বৃত্তীয় গতির কথা চিন্তা করো, ঘুরে আবার যখন আগের জায়গায় আসে এই পর্যন্তই তো ইউনিক, তারপরের অংশ কি ইউনিক, তারপরে যখন তুলতেছে ঘুরতেছে তখন কি ইউনিক? ইউনিক না। তাহলে প্রথম ঘূর্ণনটাই আসলে ইউনিক। তো প্রথম ঘূর্ণনে আসলে কত কোণ? দশা মানে কোণ না, দশা তো মানে কোণ। পুরা একটা ঘূর্ণন কত কোণ হয়? কত কোণ হয়? 360 ডিগ্রি, বা এটাকে রেডিয়ানে যদি নাও তাহলে কত? 2π রেডিয়ান। তার মানে আমি গ্রাফ আঁকাবো কতটুকু পর্যন্ত ভাইয়া? 2π রেডিয়ান পর্যন্ত। তারপরে কেন আঁকাইলাম না? তারপরেও আঁকানো যাইতো, কিন্তু রিপিট হইতো, একই জিনিস বারবার আঁকতে হইতো। তো দরকার কি? আমি 2π রেডিয়ান পর্যন্ত আঁকলেই কাম খতম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি গ্রাফ আঁকাবো কতটুকু পর্যন্ত? মাথায় ঢুকাই দিলাম কিন্তু, দশার ইউনিক পোর্শন পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত দশাটা ইউনিক আছে তারপরে রিপিট হবে 2π রেডিয়ান পর্যন্ত। ঠিক আছে, 2π রেডিয়ান পর্যন্ত আমরা কি করব? গ্রাফ আঁকাবো। এক্স অক্ষে 2π রেডিয়ান পর্যন্ত আঁকাবো। এরপরে আসো, আমার এক্স অক্ষ যেটাই থাকুক, আমার এই টাইপের গ্রাফগুলো আঁকার জন্য সুবিধা হয়, আমি তো চাইলে যে কোনো ভ্যালু বসায় বসায় বের করতে পারি, বাট আমার সুবিধা হয় যদি চারটা ভ্যালু নিয়ে কাজ করি। চারটা মানে কি? 2π রেডিয়ানকে 4 দিয়ে ভাগ দাও। 2π রেডিয়ানকে 4 দিয়ে ভাগ দাও, কত আসে? π/2। তোমার কাজ হচ্ছে এই অংশটাকে চারটা, মানে এটাকে 4 ভাগে ভাগ করছো, তো 4টা π/2 অংশে ভাগ করো। অর্থাৎ এটা যতটুকুই দৈর্ঘ্য দাও তুমি, পরীক্ষা হলেও যদি নিবা যতটুকুই নাও, আনুমানিক চোখের দেখায়, এমন না স্কেল দিয়ে মাপতে হবে, চোখের দেখায় 4 ভাগে ভাগ করবা। কত ভাগে ভাগ করবা? 4 ভাগে। ঠিক আছে, 4টা ভাগে ভাগ করবা, 1 2 3 4। ঠিক আছে, তাহলে এইগুলা প্রত্যেকটা সমান ভাগে বিভক্ত। ঠিক আছে, 4 ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে। প্রতিটা ভাগ কত দশা করবে? π/2। তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা π/2 রেডিয়ান। ঠিক আছে, এখান থেকে
এই পর্যন্ত কয়টা পাই বাই টু বলো তো, দেখি তো কে কে বলতে পারে এখান থেকে এই পর্যন্ত কয়টা পাই বাই টু। এইটা একটা পাই বাই টু, এটা আরেকটা পাই বাই টু, তাহলে এখান থেকে এই পর্যন্ত কয়টা পাই বাই টু, দুইটা পাই বাই টু, তাহলে 0 পাই বাই টু, এটাকে কি বলবো, দুইটা পাই বাই টু, মানে 2 ইন্টু পাই বাই টু। 2 ইন্টু পাই বাই টু আসলে আসবে কত, শুধু পাই। 2 ইন্টু পাই বাই টু আসবে কত, শুধু পাই রেডিয়ান। এরপরে এটা একটা পাই বাই টু, এটা একটা পাই বাই টু, এটা আরেকটা পাই, তাহলে এটা কত পাই বাই টু, 3টা পাই বাই টু, 3 পাই বাই টু। তো এই ভ্যালুগুলো তুমি দিয়ে দিবা, এই ভ্যালুগুলো তুমি দিয়ে দিবা। রেডিয়ানে আছে প্রত্যেকটা ভ্যালু, পাই বাই টু, পাই, 3 পাই বাই টু, 2 পাই। তাহলে এগুলো কিন্তু আমি বলবো করতে করতে মুখস্থ লেভেলে নিয়ে যাবা। এক্স অক্ষ কয় ভাগে ভাগ করা, 4 ভাগে ভাগ করা। লাস্টের ভাগটার মান কত, 2 পাই রেডিয়ান, কারণ ওই পর্যন্তই দশা ইউনিক থাকে। আর এর আগের ভাগগুলো যদি ভুলে যাও এভাবে ভাগ করে নেবা, পাই বাই টু, দুইটা পাই বাই টু, 3টা পাই বাই টু, আর এটা তো 4টে পাই বাই টু, 4টা পাই বাই টু মানে কি 4 ভাগ, মানে 2 পাই রেডিয়ান আর কি। ঠিক আছে, তো এক্স অক্ষটা কয় ভাগে ভাগ করবা, কি করবা না করবা সব বুঝাই দিছি, কিন্তু এর চেয়ে ভাঙায়ে বোঝাই দেওয়া আর সম্ভব না। আচ্ছা, এরপরে আসো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, কণার সরণ, সামাংশে কণা সরণ। ধরো একটা সরল দোলকের কথাই চিন্তা করো, সেই সরল দোলকটা কতটুকু সরণ দেয়, এক পাশে আরেক পাশে, এক পাশে দেয় এ পর্যন্ত সরণ, আরেক পাশে দেয় আরেকটা এ পর্যন্ত সরণ। এক পাশে সরণকে যদি প্লাস সরণ বলো, আরেক পাশে সরণকে তোমার মাইনাস সরণ বলতে হবে। তাহলে এ পাশে যদি যায়, সে যদি প্লাস হয়, প্লাস কতটুকু পর্যন্ত যাচ্ছে, এটা তো শূন্য, সাম্যাবস্থান মানে কি শূন্য না, সাম্যাবস্থান মানে কি সে শূন্য দূরত্বে আছে। ওয়াই মানে কি সাম্যাবস্থানের দূরত্ব না বা সরণ না, এটা তো সাম্যাবস্থানে থাকা মানে কি ওয়াই ইকুয়াল টু 0। আর কিনারে যাওয়া মানে কি ওয়াই ইকুয়াল টু এ। তাহলে এক পাশের কিনারে যাওয়া মানে ওয়াই ইকুয়াল টু এ, আরেক পাশের কিনারে যাওয়া মানে কি, এটা যতটুকু দিছ ততটুকুই মাপ নিয়ে, খালি চোখে, এগুলো কিন্তু আবার স্কেল দিয়ে আঁকতে যাও না, হ্যাঁ, মাইনাস এ। ঠিক আছে, তোমাকে হয়তো জাস্ট সাময়িকভাবে গ্রাফটা কেমন হবে সেটা তোমার জানতে চাইবে, খালি হাতে আঁকবা, ফ্রি হ্যান্ড ড্রয়িং। ঠিক আছে, স্কেল দিয়ে আঁকার মতো এত সময় পাবে না। ঠিক আছে, তাহলে আমার এটা কয় ভাগে ভাগ, 4 ভাগে, এটা কয় ভাগে ভাগ, 2 ভাগে গেল। এখন আমি কি করব, গ্রাফের পয়েন্টগুলো প্লট করব। তোমরা ছোটবেলায় কি এরকম টাইপের কিছু করছিলা, গ্রাফ টাইপের ক্লাস 8-এ মনে হয়েছিল এরকম, এক্স এর মানগুলোর জন্য, স্বাধীন চলকের মানগুলোর জন্য অধীন চলকগুলো বের করে পাই, তারপরে গ্রাফে বিন্দু প্লট করতে, ওইরকম একটা কাজ করবে, তাইলেই কাজ হয়ে যাবে, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমার এক্স অক্ষে কে আছে, এখন তোমার এক্স অক্ষে কে আছে, ওমেগা টি, মানে ওমেগা টি এর ভ্যালুগুলোর জন্য তুমি ওয়াই এর ভ্যালুগুলো বের করবা। তো চলো করি, আমি তাহলে কি করব, ওমেগা টি এর ভ্যালুগুলোর জন্য ওয়াই এর ভ্যালুগুলো বের করবো, কেমন ভাইয়া? ঠিক আছে, তাহলে ওমেগা টি এর ভ্যালু, ওমেগা টি এর প্রথম ভ্যালুটা কত, ওমেগা টি এর প্রথম ভ্যালুটা কত, 0। তো যদি ওমেগা টি এর প্রথম ভ্যালুটা 0 হয়, ওমেগা টি এর জায়গায় 0 বসাই দাও। এই যে এই সম্পর্ক, এই সম্পর্কের ওমেগা টি এর জায়গায় 0 বসাই দাও, তাহলে কি আসলো, y ইকুয়াল টু a sin 0। sin 0 এর ভ্যালু কত, অবশ্যই কিন্তু রেডিয়ান মোডে, যদিও রেডিয়ান মোডে 0 আর ডিগ্রি মোডে 0 একই কথা, sin 0 এর ভ্যালু কত, 0ই আসে। তাহলে যখন ওমেগা টি এর ভ্যালু 0 বসাইলে, ওই যে x এর মান বসাই y এর মান বের করি না, ওরকম y এর ভ্যালু কত পাবো, 0 পাবো। তাহলে আবার প্রথম বিন্দুর স্থানাঙ্ক কত, এই যে গ্রাফটা বের করতেছি, গ্রাফের প্রথম বিন্দুর স্থানাঙ্ক কত, মানে y আর ওমেগা টি এর মান কত, 0,0 না, তার প্রথম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0 পয়েন্ট, মানে এই বিন্দুটাই। ঠিক আছে, তাহলে এটাই আমার গ্রাফের ফার্স্ট বিন্দু। এরপর আসি গ্রাফের সেকেন্ড বিন্দু, এরপর চলে আসি গ্রাফের সেকেন্ড বিন্দুতে। সেকেন্ড বিন্দুটা আমরা নিয়ে এখন কাজ করব, আমরা এখন সেকেন্ড বিন্দুটা নিয়ে কাজ করব। সেকেন্ড বিন্দু, y এর ভ্যালু কত, ওমেগা টি এর ভ্যালু কত বসাচ্ছি, পাই বাই 2 রেডিয়ানে, কিন্তু ভাইয়া y এর ভ্যালু কত আসবে দেখো তো হিসাব করে, y ইকুয়াল টু a sin পাই বাই 2। ক্যালকুলেটরে কি বসাইতে পারবে, ক্যালকুলেটর বসাও, নাইলে যদি না পারো মুখে মুখে, তাহলে ক্যালকুলেটর বসাও। রেডিয়ান মোড ক্যালকুলেটরে থাকতে হবে মাস্ট, কারণ সাইন আছে আর ওমেগা টি রেডিয়ানে আছে। sin পাই বাই 2 যদি বসাও রেডিয়ান মোডে 1 পাবে। পাই বাই 2 রেডিয়ান আসলে 90 ডিগ্রি কোণের সমান। পাই বাই 2 রেডিয়ানটা যদি কোণে কনভার্ট করো 90 ডিগ্রি সমান, sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে এই অংশটা যদি 1 হয়, তাহলে 1 ইনটু a, তাহলে আসবে কত, শুধু a আসবে, কত, শুধু a। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড পাই বাই 2 রেডিয়ানের জন্য কি এটা a আসতেছে, পাই বাই 2 রেডিয়ানের জন্য এটা কি a আসতেছে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, যখন আমার ওমেগা টি এর ভ্যালু পাই বাই 2, তখন আমার y এর ভ্যালু আসলো a। ঠিক আছে, গেল। এরপরে থার্ড পয়েন্ট, একইভাবে তুমি পারবে না, একইভাবে তুমি পারবে কিনা, এটার ভ্যালু তুমি কত বসাবা, পাই বসাবা।
পাই বসায় তুমি দেখবা ক্যালকুলেটরে কত আসে, এটা তুমি পাই বসাবা, পাই বসায় দেখবা আবার 0 আসতেছে। আমি তোমাদের একটা কাজ করতে চাই, যখনই তোমার দুইটা পয়েন্ট এরকম ভাবে বসানো হয়ে যাবে, এই যে থার্ড পয়েন্টটা, ফোর্থ পয়েন্টটা, ফিফথ পয়েন্ট, এত কষ্ট করে বসানোর দরকার নেই, একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হলো তুমি প্রথম দুইটা পয়েন্ট যদি পেয়ে যাও, পরের পয়েন্টগুলো এরকম একটা শর্টকাট ফলো করবে। দেখো, আমাকে ফলো করো, তুমি ওভাবেও বের করতে পারো, বাট ওইভাবে তো সময় লাগে। আমাকে ফলো করো, শর্টকাটটা কি? তুমি যদি সর্বোচ্চতে থাকো, পরেরটা কি হবে জানতে চাও? পরেরটা হবে 0। আগে ছিলা কোথায়? সর্বোচ্চতে। সর্বোচ্চ মানে কি? ওপরে আর কি, বা একদিকের সর্বোচ্চ, উপরে হইতে পারে, নিচে হইতে পারে। পরেরটাতে চলে যাবা কি? 0তে। আবার তুমি যদি 0তে থাকো, পরেরটাতে কই যাবা? সর্বোচ্চতে। এখন কথা হলো, সর্বোচ্চ তো দুইটা, মাথায় রাখবা। সর্বোচ্চ কিন্তু এটাও সর্বোচ্চ, এটাও সর্বোচ্চ। এটা একদিকের সর্বোচ্চ, এটা ভিন্ন দিকের সর্বোচ্চ। এটা কিন্তু সর্বনিম্ন বললে হবে না, এটা কিন্তু ভিন্ন দিকের সর্বোচ্চ। কেমন? এটা কিন্তু অনেকেই ভুল করে, সর্বনিম্ন ভাবে। এটা সর্বনিম্ন, এটা উল্টা দিকের সর্বোচ্চ। তাহলে এখন তুমি 0তে আসো, পরেরটার নিয়ম কি? সর্বোচ্চতে যাবো। নিয়ম, সূত্র, শর্টকাটটাই এটা। সর্বোচ্চ থাকলে 0তে যাও, 0 থাকলে সর্বোচ্চতে যাও, এটাই শর্টকাট। তো এখন 0 থেকে সর্বোচ্চ যাবো, কোনটাতে যাবো? খেয়াল করতে হবে আগে কোন সর্বোচ্চ থেকে আসছিলা। আগে ওপরের সর্বোচ্চ থেকে আসলে পরে নিচের সর্বোচ্চতে যাবা, পরে নিচের সর্বোচ্চ, এই যে নিচের সর্বোচ্চ, নিচের সর্বোচ্চ মাইনাসে বরাবর যাবা, এই মাইনাসে। এখন তুমি সর্বোচ্চ যাচ্ছ, কোনটাতে যাবা? শর্টকাটটা কি? সর্বোচ্চ থাকলে শর্টকাটটা কি? কই যাবো? পরেরটাতে 0তে যাবো। বাস, কাজ শেষ, আমার কাজ শেষ, গ্রাফ রেডি। এই হচ্ছে আমার গ্রাফ, এই হচ্ছে আমার গ্রাফ। ক্লিয়ার? তুমি যদি ভ্যালুগুলো বেরও করো, বসায় বসায় দেখবে এটাই এসছে, দেখবে এটাই আসছে। তাহলে প্রথম দুইটা পয়েন্ট বের করার পরে এরকম ম্যানুয়ালি, তা বাকিগুলো শর্টকাট দিয়ে তুমি করে ফেলতে পারো। বুঝতে পারছো? প্রথম দুইটা পয়েন্টের জন্য জাস্ট কাজ করতে হয়। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে গ্রাফ পারবো আঁকাইতে? গ্রাফ আঁকাইতে পারবো। এরপরে যদি আরো গ্রাফ, মানে পরের অংশ আঁকতে বলতো, কি করতে জানো? এইটা কপি পেস্ট, কপি পেস্ট, এইটা কপি পেস্ট, এইটা কপি পেস্ট, মানে পরের অংশগুলো এইভাবে আগাতে থাকতো। ঠিক আছে? আর কত করে করে বাড়তো? এগুলা কি এক একটা π/2, তাহলে 2π যোগ π/2 দিয়ে একটা পয়েন্ট আসতো। আবার 2π যোগ π/2 যোগ π/2, দুইটা π/2 যোগ করে একটা পয়েন্ট আসতো। এরকম করে যেত, এন্ড গ্রাফটা এই শেপের আবার চলতো। মানে এটা কপি করলা, পেস্ট করলা, মানে এরকম হতো আর কি। ঠিক আছে? এরকম হতে চলতে থাকতো। ঠিক আছে? এরকম হয়ে চলতে থাকতো। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রথমে এই ভাগগুলো করব, পরে এই ভাগগুলো করব, তারপরে আমি ভ্যালু বসাবো। ওমেগা টি এর ভ্যালু বসায় ওয়াই এর ভ্যালুগুলো বের করো। ফার্স্ট পয়েন্ট পাবো, সেকেন্ড পয়েন্ট পাবো, বসায় বসায় ওমেগা টি এর জায়গায় 0 বসাইলাম একবার, π/2। থার্ড পয়েন্ট থেকে সর্বোচ্চ থাকলে 0তে যাবো, 0তে থাকলে সর্বোচ্চ যাবো, উপরেরটা না নিচেরটা? আগে যদি উপরেরটা থেকে এসে থাকি, পরে নিচেরটাতে যাবো। আগে যদি নিচেরটা থেকে এসে থাকতাম, পরে উপরটা যাবো, মানে উল্টা আর কি। হ্যাঁ, সর্বোচ্চতে থাকলে 0তে যাবো, শেষ। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি আমাদের আরেকটা গ্রাফ, সরণ বনাম সময় গ্রাফ। এটা কি গ্রাফ ভাইয়া? সরণ বনাম সময় গ্রাফ। একটু আগে করছিলাম সরণ বনাম দশা গ্রাফ, এখন হচ্ছে সরণ বনাম সময়। মানে ওয়াই অক্ষ বরাবর ওয়াই আছে, এক্স অক্ষ বরাবর এখন শুধু টি। এখন ওয়াই অক্ষ বরাবর কি আছে? ওয়াই আছে, আর এক্স অক্ষ বরাবর কি? শুধু টি। এখন কথা হলো, আমরা গ্রাফ আঁকি কি একটা পূর্ণ পর্যায়ের জন্য, তাই না? মানে ইউনিক পোর্শনের জন্য গ্রাফ আঁকি, পরের গুলো কি কপি পেস্ট বারবার চলতে থাকে। তো এই যে ইউনিক পোর্শনের জন্য যে গ্রাফ আমি আঁকবো, ইউনিক পোর্শনের জন্য কতটুকু, মানে পর্যায়কাল, মানে সময়ের ইউনিক পোর্শন কতটুকু? একটা গতি, এই গতি একটা কর্নার থেকে শুরু হয়ে আবার এই কর্নারে যায় এবং আবার এই কর্নারে আসে, এর পরের অংশটা কি? কপি পেস্ট না? কপি পেস্ট পেস্ট, তাই না? তাহলে ইউনিক অংশ কতটুকু? এতটুকু। ইউনিক অংশের জন্য প্রয়োজনীয় সময় কত? পর্যায়কাল। ইউনিক অংশের জন্য প্রয়োজনীয় সময় কত? পর্যায়কাল। এরপরে তো গতিটা অটোমেটিক রিপিট হচ্ছে। তো আমি একটা পর্যায়কাল সমান সময় পর্যন্তই গ্রাফ আঁকবো, তারপরের অংশের জন্য কিন্তু গ্রাফ আমি আর আঁকবো না। তো আমি চলো একটা পর্যায়কাল সমান সময় পর্যন্ত গ্রাফ আঁকাই। তাহলে আমার এক্স অক্ষ বরাবর টাইম দাগ টানবো কতটুকু? টি পর্যন্ত, ক্যাপিটাল টি, মানে পর্যায়কাল সমান সময়। আর এখানেও আমি 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে, টি কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? টি/4। তাহলে 4টা ভাগে, এটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা ধরো আরেকটা ভাগ। ঠিক আছে? তাহলে এইটার মান কত? টি/4।
এটা কি দুইটা টি বাই ফোর, এতটুকু একটা টি বাই ফোর, এতটুকু একটা টি বাই ফোর, তাহলে এখান থেকে এটা কি দুইটা টি বাই ফোর, তাই টু টি বাই ফোর, টু টি বাই ফোর মানে টি বাই টু, টু টি বাই ফোর মানে কি কাটাকাটি করে টি বাই টু, রাইট? তো টি বাই টু। আর এটা কি থ্রি টি বাই ফোর, তিনটা টি বাই ফোর, ঠিক আছে? আর এটা চারটা টি বাই ফোর মানে টি। তাহলে আমি কতটুকু পর্যন্ত গ্রাফ আঁকাবো ভাইয়া? টি পর্যন্ত, কারণ এরপরের গ্রাফটা না আঁকানো না আঁকানো সমান কথা, রিপিট হবে, কপি পেস্ট হবে। ওয়াই অক্ষে সেই আবারও আগের মতন এক পাশে এ একদিকের সর্বোচ্চ বিস্তার, আরেক পাশে কি মাইনাস এ বিপরীত দিকের সর্বোচ্চ বিস্তার। এখনো আমি কি করব? এখনো আমি ঠিক আগের মতন টি এর ভ্যালুগুলো মানে এক্স অক্ষের ভ্যালুগুলো বসায় বসায় ওয়াই অক্ষের ভ্যালুগুলো আমি বের করব। টি এর ভ্যালু বসানো শুরু করি, চলো। টি এর প্রথম ভ্যালুটা কত ভাইয়া? টি এর প্রথম ভ্যালুটা কত বসাবো? 0, তাই না? প্রথম মানটা কত? 0। তো টি এর ভ্যালু যদি 0 হয়, ওয়াই এর ভ্যালু কত আসবে দেখো তো? টি এর জায়গায় 0 বসাইছো, তাই 0 গুণ এটা 0 হয়ে যাবে টোটাল। টোটাল যদি 0 হয়, সাইন 0, সাইন 0 এর মান ডিগ্রিতে করো বা রেডিয়ানে করো 0ই আসবে। তাহলে y ইকুয়াল টু আসে a গুণ 0 মানে কি 0। তাহলে y এর ভ্যালু কত আসবে ভাইয়া? y এর ভ্যালু 0ই আসতেছে, তাই না? y এর ভ্যালু আমার 0 চলে আসছে, তাহলে লিখে ফেলি y ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু যখন 0, y ইকুয়াল তখন 0, তার মানে আমার প্রথম গ্রাফের প্রথম বিন্দুটা হচ্ছে এটা। এরপরে আসি দ্বিতীয় বিন্দু। দ্বিতীয় বিন্দুটা কেমনে বের করবো? টি এর ভ্যালু কত বসাবো এখন? টি এর ভ্যালু ভাইয়া কত বসাবো? টি এর ভ্যালু বসাবো টি বাই ফোর। ওয়াই এর ভ্যালু কত পাবো দেখি তো? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, টি এর জায়গায় বসাচ্ছি টি বাই ফোর। কি করা যায়, কেমনে হিসাব করব? এনি আইডিয়া? এনি আইডিয়া কিভাবে করব? ওমেগা জিনিসটা কি? ওমেগা জিনিসটা কি? 2 পাই বাই টি না? লেখা যায় কি এটা? অবশ্যই লেখা যায়। আমরা এ আছে এর মতন, সাইন আছে সাইনের মতন, ওমেগাকে কি লিখতে পারি? 2 পাই বাই ক্যাপিটাল টি লিখতে পারি। আর টি বাই ফোর আছে থাকুক না, টি বাই ফোর, টি আর টি কাটাকাটি, 4 আর 2 কাটাকাটি, যে এখানে একটা 2, তাহলে পাই বাই 2 থাকে। তাহলে কি থাকে? এ সাইন পাই বাই 2, পাই বাই 2, পাই বাই 2 রেডিয়ান মোডে অবশ্যই, সাইন পাই বাই 2 ক্যালকুলেটরে রেডিয়ান মোডে যদি করো মানে সাইন 90 ডিগ্রি আর কি, 1 আসবে। তুমি রেডিয়ান মোডে করে দেখতে পারো। এগুলা এমন না যে মুখস্থ করতে হবে। তোমার যদি ভুলে যাও কখনো, ক্যালকুলেটর আছে তোমার কাছে, ক্যালকুলেটরে রেডিয়ান মোডে যে এই লেখাটা লিখবা, লিখলে তুমি দেখবো 1 দিয়ে দিচ্ছে তোমাকে। তাহলে a ইন্টু 1 মানে এই থাকবে। তাহলে আমার y ইকুয়াল টু a আসবে, y ইকুয়াল টু a। তাহলে আমার সেকেন্ড পয়েন্টটা, টি এর ভ্যালু যখন টি বাই ফোর, y এর ভ্যালু তখন a, তাহলে আমি টি বাই ফোর কমা a বিন্দু, টি বাই ফোর কমা a বিন্দু এখানে, এটা বরাবর গেছে, এটা বরাবর গেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার টি বাই ফোর কমা a বিন্দুতে, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে এখনো শর্টকাট অ্যাপ্লাই হবে? ইয়েস, এটাই মজা, শর্টকাটটা সব গ্রাফের জন্য অ্যাপ্লাই হবে, এখনো শর্টকাট অ্যাপ্লাই হবে। তো তুমি এর পরের পয়েন্টটা কোথায় হবে বলো তো দেখি? এর পরের পয়েন্টটা কোথায় হবে বলো? কোথায়? কত কমা কত বিন্দু? কত কমা কত বিন্দুতে হবে পরের পয়েন্টটা? এর পরের বিন্দুটা হবে টি বাই টু কমা 0 বিন্দু। সর্বোচ্চতে আসি, কই যাব? শূন্যতে যাব। সর্বোচ্চ থাকলে শূন্যতে যাইতে হয়, শূন্যতে গেলাম, শূন্যতে আসি। পরের পয়েন্টটা কই যাব? কত কমা কত বিন্দু? শূন্যতে থাকলে সর্বোচ্চতে যাব। কোন সর্বোচ্চতে যাব বলো? পরেরটাতে কোন সর্বোচ্চতে যাব? কোন সর্বোচ্চ? এইটার ওপরেরটা নিচেরটা, নিচেরটাতে যাব। তার মানে 3 বাই 2 বাই 3টি বাই 4 কমা মাইনাস এ বিন্দু, এই পয়েন্টটা যে মাইনাস এ বরাবর গেছো গেছো গেছো, এই পয়েন্ট, এইটা হচ্ছে তোমার 3টি বাই 4 কমা মাইনাস এ বিন্দু। সর্বোচ্চ পরের পয়েন্টটা কই যাবা? শূন্যতে, এই যে শূন্যতে, টি কমা 0 বিন্দু। তাহলে এই হচ্ছে তোমার গ্রাফ, ঠিক আছে? এই হচ্ছে তোমার গ্রাফ, ঠিক আছে? এগুলো ফ্রি হ্যান্ড ড্র করবা পরীক্ষা হলে, এগুলো ফ্রি হ্যান্ড ড্র, এগুলো জাস্ট শেপটা দেখতে যাবে স্যার, তুমি শেপটা বুঝছো কিনা, ঠিক আছে? তুমি যদি ভ্যালুগুলো বসায় বসায় করতে চাইতা সেটাও তুমি পারতা, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমার গ্রাফটা কি আরেকবার দেখাই দিই। আমি প্রথমে কি করছি? টি বাই ফোর, টি বাই টু, 3টি বাই ফোর, টি পর্যন্তই নিছি। ওয়াই হচ্ছে এ মাইনাস এ, টি এর ভ্যালুগুলো বসাইছি, ওয়াই এর ভ্যালুগুলো বের করছি। প্রথম পয়েন্ট পাইছি 0,0 বিন্দুতে, টি এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু 0 পাইছি। টি এর ভ্যালু যখন টি বাই ফোর বসাইছি, ওমেগার জায়গায় 2 পাই বাই ক্যাপিটাল টি বসায় ওয়াই এর ভ্যালু এ পাইছি। ফার্স্ট সেকেন্ড পয়েন্ট পেয়ে গেলে তারপর এগুলো শর্টকাট, সর্বোচ্চ থাকলে শূন্য, শূন্য থাকলে সর্বোচ্চ, সর্বোচ্চ থাকলে শূন্য, শেষ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার গ্রাফ।
এখন তোমাকে এখানে একটা জরুরি পয়েন্ট আমি তোমাদের শেখাবো। দেখো তো এই গ্রাফটার দিকে তাকো, মাত্র যে গ্রাফটা আছে এই গ্রাফটার দিকে। এই গ্রাফগুলো কি একটা সরল দোলকের, একটা সরল সন্ধিত গতিসম্পন্ন কণারই তো নাকি, একটা সরল দোলক যে দুলতেছে তার গ্রাফ নাকি, এই পাশ থেকে এই পাশে দুলবে এবং এই পাশ থেকে এই পাশে দুলবে, তারই তো গ্রাফ এটা। এখন এই যে এই সরল দোলকটা দেখো তো, যখন সময় শূন্য ছিল তখন সরল দোলকটা কই ছিল, সরল দোলকের এই ববটা কোথায় ছিল, y = 0, তাই না, গ্রাফটা তো বলে t = 0 তো y এখানে ছিল। মানে গতি যখন শুরু হয় নাই তখন সরল দোলকটা কোথায় আছে, একদম মাঝখানে। গতি যখন শুরু হয়েছে তখন কি সে আস্তে আস্তে এক কিনারে গেল, তারপরে আরেক কিনারে গেল, এভাবেই তো, তাই না? তো এই হচ্ছে তোমার কি বোঝার বিষয় যে গতির শুরু কোথা থেকে। এই যে গ্রাফটা আমি আঁকাইলাম, এই গ্রাফের গতির শুরুটা কোথা থেকে, গতি শুরু মানে কি t = 0 তে কোথায় ছিল গ্রাফটা, t = 0 তে কোথায় ছিল গ্রাফটা, সাম্য অবস্থানে। t = 0 তে গ্রাফটা কোথায় ছিল, সাম্য অবস্থানে। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন এই পর্যন্ত কি বুঝছো? একটা কি আইডিয়া খেলতেছে যে আচ্ছা তার মানে y = a sin omega t, এই সম্পর্ক কখন নিব, এই সম্পর্কটা কখন নেওয়া উচিত, y = a sin omega t যখন একটা সরল দোলক যার গতির শুরু হবে কোথা থেকে, সাম্য অবস্থান থেকে। তার গতি শুরু হবে কোথা থেকে ভাইয়া, সাম্য অবস্থান থেকে। কিন্তু সবার গতি কি সাম্য অবস্থান থেকে হতে পারে, হতে পারে না, কিন্তু কারো গতি কিন্তু অন্যান্য জায়গা থেকেও হতে পারে। তার মানে বুঝতেই পারতেছো যে কজের সম্পর্ক বা অন্যান্য সম্পর্ক আসলে যদি গতির শুরু অন্য জায়গা থেকে হয় তাহলে শুরু করব, বুঝতে পারছো? তো আপাতত একটা আইডিয়া রাখো, সাইন ওমেগা টি এই সূত্রটা কখন ইউজ করি আমরা, গতির শুরু যদি সাম্য অবস্থান থেকে হয়। যে সরল দোলক, এই সরল দোলকের গতি শুরু এখানে, সে আগে ছিল, পরে সে এক পাশে গেছে, পরে আরেক পাশে গেছে, পরে এক পাশে গেছে, এইভাবে যখন গতি শুরু করছে। কিন্তু গতি শুরু যদি এরকম হয় কোনাকুনি, এখান থেকে গতিটা শুরু হইছে, মানে আমি একটা সরল দোলক নিয়ে কোনো গতিটাতে স্টার্ট করি না, আমি এই পাশে নিয়ে টেনে ধরে নিয়ে গেছি, ছেড়ে দিছি, এদের ক্ষেত্রে গতি শুরু কিন্তু এখান থেকে। তার মানে এই টাইপের সরল দোলকগুলোর ক্ষেত্রে সাইনের সম্পর্ক কিন্তু খাটবে না। কি সম্পর্ক খাটবে এটা পরে দেখবো, একটু পরে দেখবো আর কি। আর এই টাইপের সরল দোলকগুলোর জন্য সাইনের সম্পর্কটা খাটবে। মানে আমরা যে সম্পর্কটাকে নিছি না, আমরা যে গ্রাফটাকে নিছি, এটা কাদের জন্য প্রযোজ্য, ওই সকল সরল দোলক বা ওই সকল স্প্রিং যাদের গতি শুরু হয়েছে সাম্য অবস্থান থেকে। সাম্য অবস্থান থেকে সে ইঞ্জিন স্টার্ট নিছে, মানে সে চলা শুরু করছে আর কি, ইঞ্জিন মানে কি চলা শুরু করছে। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা কমন সেন্স, এই জিনিসটা মাথায় রেখে দাও, এটা এখন থেকে কিন্তু কমন সেন্স, লজিকও না, কমন সেন্স, সায়েন্সের স্টুডেন্টদের কমন সেন্স, যে সাইনের সম্পর্কে কখন ইউজ করবো, যদি গতি শুরু সাম্য অবস্থান থেকে। তোমার যদি এইটা কখনো ভুলে যাও আমি বলবো তোমার কমন সেন্সের অভাব হয়েছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে ফাইন। এই সেই কাঙ্ক্ষিত স্লাইড যেটার তোমরা এতদিন ধরে ওয়েট করতেছিলা, যে সাইডটাতে তোমরা দেখতে চাচ্ছিলা যে ভাইয়া মানবৃত্তটা কি, বা একটা সরল দোলকের গতি বা একটা স্প্রিং এর গতিকে কিভাবে একটা বৃত্তীয় গতির সাথে তুলনা করা যায়, এই সেই স্লাইড, যে স্লাইডে আমরা দেখব একটা গতির, যে গতিটা অ্যাকচুয়ালি সরল রৈখিক, সেটাকে তুলনা করতে পারি একটা কিসের সাথে, বৃত্তীয় গতির সাথে। এইটা হচ্ছে এই গতির সমতুল্য মানবৃত্ত, এই গতিটার সমতুল্য মানবৃত্ত। এইটা হচ্ছে বাস্তব, রিয়েল স্পেস, মানে বাস্তবে ঘটে। আর এটা হচ্ছে দশা স্পেস, অর্থাৎ কাল্পনিক, এটা বাস্তবে এক্সিস্ট করে না, এটা হচ্ছে কাল্পনিক, এটার তুলনীয়, এটার সাথে তুলনা করা যায় এমন একটা গতি। তোমাদের তাহলে ভাই এটা কি র্যান্ডম যে কোনো শেপ নিলেই হবে, যে কোনো গতিতে ওই সবুজ বলটা ঘুরতেছে যে নিলে হবে না। এটা লজিকটা তুমি এভাবে চিন্তা করতে পারো, এই গতিটা এমন গতি হবে, লাইক এটাকে চিন্তা করো একটা ছায়া বা একটা পর্দা, এটা কি চিন্তা করলা, পর্দা, কালো কালার দিয়ে দিই ভালো হবে, এটা পর্দা, এটা একটা পর্দা। আমি এখান দিয়ে একটা টর্চ নিক্ষেপ করলাম, কি করলাম, একটা টর্চ লাইট আছে না, টর্চ লাইট নিক্ষেপ করলে স্বাভাবিকভাবেই ছায়া পড়বে না, এই টর্চের ছায়া পড়বে কিনা, এখানে ছায়া পড়বে। বস্তুটা চলতেছে কিভাবে, একটা বৃত্তীয় গতিতে, একটা বৃত্তাকার গতি। এই সবুজ বস্তুটা, ওর যদি ছায়া পড়ে, ওর ছায়াটা দেখো তো, একটু পজ করি, আমি জায়গায় জায়গায় পজ করি, হ্যাঁ, এই যে আমি পজ করি, জায়গায় জায়গায় আমি পজ করতেছি, ঠিক আছে, দাঁড়াও, দেখো যখন পজ করলাম আমি,
এই ছায়াটা বরাবর এটা আছে না, ছায়া বরাবর এটা আছে। আবার প্লে করে পজ করি, আবার আমি প্লে করে পজ করি। এইখানে টর্চ আছে, টর্চের ছায়াটার বরাবর এটা আসতেছে না, বরাবর এটা আসছে। মানে কি? মানে এই বৃত্তীয় গতিটা এমন এক বৃত্তীয় গতি, যেই বৃত্তীয় গতিটা বরাবর যদি আমরা প্রজেকশন নেই বা টর্চ মারি, সেটা ছায়া কোথায় পড়বে? ছায়া পড়বে হুবহু এখানে যে কণাটা আছে সেই কণাটা বরাবর, এখানে যে কণাটা আছে বা কণার যে ভর কেন্দ্রটা আছে, ভর কেন্দ্রটা সেই বরাবর। তাহলে দেখো, এই যে কোনো একটা বৃত্তগতি, যে কোনো এনি যে কোনো বৃত্তগতি তুমি ধরো তোমার পাশে ঘুরতেছে, তুমি টর্চ যদি মারো, এইটার ছায়া কিন্তু তুমি দেখবা নাচতেছে লাইক দিস, এইভাবে। এটা কি গতি? একটা, এটা কি গতি? একটা সিম্পল হারমোনিক মোশন। তার মানে এই ব্যাটা সিম্পল হারমোনিক মোশন না, এই ব্যাটা সিম্পল হারমোনিক মোশন। আর এক একটা সিম্পল হারমোনিক মোশনকে এরকম একটা ব্যাটার সাথে তুলনা করা যায়, মানে এরকম একটা মানবৃত্তের সাথে তুলনা করা যায়। তো এখানে যদি তোমাকে বলে দশার যে গতিটা, সেটা কি সিম্পল হারমোনিক মোশন? নো। মানে যে কণাটার দশা হয় সেই কণাটা সিম্পল মোশন না, বাট ওই কণার ছায়াটাই হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। আমরা কি করি? আমরা ওইটা থেকে এটা পাই না, বরং আমাদের বাস্তব স্পেসে থাকে এটা। আমরা চিন্তা করি এই ছায়াটা কোন বৃত্তটা থেকে আসা উচিত, কোন বৃত্তটা থেকে আসবে? সেই বৃত্তটাই হলো এই গতির মান বৃত্ত। ঠিক আছে, আমাদের কাছে আছে এটা। আমরা চিন্তা করি এই গতিটা যদি আমি পাইতে চাই কোনো একটা বৃত্তের ছায়ার মাধ্যমে, কোনো একটা বৃত্তীয় গতির টর্চ মারবো ছায়ার মাধ্যমে, তাহলে আমার কোন বৃত্তটা নিতে হবে, কত স্পিডে ঘুরাইতে হবে? সেই বৃত্তীয় গতিটাই হচ্ছে এই বাস্তবে থাকা সরল সন্ধিত স্পন্দন গতিটার মানবৃত্ত। আর এই জিনিসটা যত স্পিডে ঘুরে, এটাকে ইচ্ছা মতো ঘুরাইতে পারবো? ইচ্ছা মতো ঘুরাইলে কি এটা আর এটার ছায়া বরাবর হবে? ইচ্ছা মতো স্পিড দিলে অবশ্যই একটা সুনির্দিষ্ট স্পিড দিতে হবে, যেন এইটার পজ করলে এটার বরাবরই এটা আসে। এটা পজ করলে দেখো, এটা পজ করলে প্রত্যেকটা মুহূর্তে বরাবর আসছে, প্রত্যেকটা মুহূর্তে বরাবর আসে, তাই না? তো এইটার যে স্পিড, যত স্পিডে ঘুরে, এই স্পিডটাই হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত y = a sin ওমেগা t, k ওমেগা √k/m এই সকল সম্পর্কে পড়ে আসছি। এই সেই ওমেগা যাকে তোমরা এতদিন পর্যন্ত দেখতেছিলে না, এখন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই কণার ওমেগা, এই কণার কোনো ওমেগা নেই। ওমেগা হয় মানবৃত্তে থাকা কণা। ঠিক আছে, এখন আসি দশা। অনেকেই দশা দেখতে চাইছিলাম, দশাটা দেখাচ্ছি একটু পরে। এই দশাটা দেখাচ্ছি, হ্যাঁ দশাটা দেখাচ্ছি। দশাটা আজকের কাছে লাস্ট চমক, লাস্টের পার্টটাই থাকবে দশা দেখানো। ঠিক আছে, তো আমরা মানবৃত্ত কি বুঝলাম, এখন মানবৃত্তের থেকে দশা দেখবো। তো অনেকের মনে প্রশ্ন, ভাইয়া জিনিসটা বুঝছি কিন্তু জিনিসটা কি আঁকাটা একটু কষ্ট না, কেমনে চিন্তা করে? এইটাই আমি এখন শিখাবো তোমাদের। তোমরা এখন মানবৃত্তের যে বৃত্তটা হবে, ওই বৃত্তের ব্যাসার্ধ কত এক চুটকির মধ্যে বের করতে পারো একটু পরে। মানবৃত্তের যে বৃত্তটা হবে, ওই বৃত্তের কণাটা কত স্পিডে ঘুরবে এক চুটকির মধ্যে এটা বের করতে পারো একটু পরেই। মানে এটা মনে হচ্ছে না কমপ্লিকেটেড, যে আচ্ছা আমি কি ম্যানুয়ালি করব? একটা কণা দুলতেছে, এই রকম একটা এখানে আমি একটা পর্দা রাখবো, একটা বৃত্তীয় গতি, আমি ট্রায়াল এন্ড এরর, প্রথমে একটু অল্প ব্যাসার্ধে ঘুরাবো, পরে একটু বেশি ব্যাসার্ধে ঘুরাবো, টর্চ মারতে থাকবো, দেখবো কোনটার সাথে কোনটা ম্যাচ করে, সিনক্রোনাইজ করবো, সিনক্রোনাইজ করে তারপরে বের করবো। এরকম করে এত কষ্ট করার দরকার নাই। এইটা থেকে খুব সহজেই এটার সাইজ কত, এটা কত স্পিডে ঘুরতেছে, এটা বের করা যায়। কিভাবে বের করা যায় সেটাই আমি দেখাবো, সেটা দেখানোর প্রসেসটা আগে বলে দিই। আমরা এতক্ষণ পর্যন্ত একটা ঘটনা থেকে একটা SHM সমীকরণ বের করতে পারতাম? বলো তো দেখি তো, ঘটনা থেকে SHM সমীকরণ। ঘটনা মিন্স কি? একটা সরল দোলক, একটা সরল দোলক দুলতেছে, এখান থেকে এ পাশে যাচ্ছে, এখান থেকে এ পাশে যাচ্ছে, এটাই তো একটা ঘটনা নাকি? এই সরল দোলকের বিস্তার ধরো কত, 6 মিটার। এই সরল দোলকের পর্যায়কাল ধরো কত, 3 সেকেন্ড। এগুলো বের করতে পারবে না? স্টপওয়াচ থাকলে, একটা স্কেল থাকলে, এগুলো কোনো ব্যাপার? একটা ঘটনা থেকে এই জিনিসগুলো বের করে না, কোনো ব্যাপার না। তার মানে এই দুইটা জিনিস জানা মানে কি, তুমি তো সমীকরণ বের করতে পারছো। সমীকরণ তো তুমি জানোই, y = a sin ওমেগা t, এটা হচ্ছে সাধারণ সমীকরণ। তাহলে এই সরল দোলকটার জন্য, যেই সরল দোলকের বিস্তার হচ্ছে 6 মিটার, দোলনকাল হচ্ছে 3 সেকেন্ড, এর সমীকরণ তো তুমি ইজিলি বের করতে পারো। এর জায়গায় বসাই দাও, কত বসাই দাও, 6 মিটার বসাই দাও। সাইন ওমেগার জায়গায় বসাই দাও, কত বসাই দাও, 2 পাই বাই ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে 3 বসাই দাও।
টি, বাস হয়ে গেল না? এটাই তো সমীকরণ, এটাই তো সমীকরণ, আর কিছু লাগে? সমীকরণে কিন্তু কোনো ভ্যালু আসে না, সমীকরণের চলক থাকবে, ওয়াই আর টি চলক থাকবে, এগুলো কোনো ভ্যালুর উপরে, এটাই সমীকরণ। তাহলে একটা ঘটনা থেকে সমীকরণ দাঁড় করানো অনেক সহজ একটা বিষয় না, জাস্ট এ আর ওমেগার ভ্যালু বসো, আর কিছু লাগে না। আমরা ঘটনা থেকে সমীকরণ বের করতে পারি তাহলে? ইয়েস অর নো? ঘটনা থেকে সমীকরণ বের করতে পারি? একটা ঘটনা, সরলছন্দিত গতিসম্পন্ন কণার ঘটনা, সেটাকে সমীকরণ বের করতে হবে, জাস্ট এ এর ভ্যালু বসো, ওমেগার ভ্যালু বসো, বাস, আর কিচ্ছু না। আবার সমীকরণ থেকে গ্রাফ একটু আগে শিখাইলাম কি, সমীকরণ থেকে গ্রাফ বের করতে পারি? সমীকরণ থেকে গ্রাফ একটু আগেই তো শিখাইছি, এই যে এই গ্রাফগুলো শিখাইছি না, একটু আগেই শিখাইছি। জাস্ট তুমি এখানে ভ্যালুগুলো লিখে দিলেই হয়, এর ভ্যালু কত, এগুলোর ভ্যালু কত বের করতে পারো। এখন আমরা শিখবো গ্রাফ থেকে মানবৃত্ত। তো দেখো পড়ার কিন্তু ধাপ আছে, ঘটনা থেকে সমীকরণ বের করা যায়, সমীকরণ থেকে গ্রাফ বের করা যায়, গ্রাফ থেকে মানবৃত্ত বের করা যায়। দ্যাটস ওয়াই আমি তোমাদের গত ক্লাসেই মানবৃত্ত পড়াইতে পারি নাই। গত ক্লাসে বলছিলাম না গ্রাফ পড়াইতে হবে, কারণ মানবৃত্ত তো তোমাকে আমি ডিরেক্ট ঘটনা থেকে পড়াইতে পারতেছি, ঠিক আছে? তো আমি এখন মানবৃত্ত তোমাদের পড়ানোর জন্য উপযোগী, এখন আমি তোমাদের মানবৃত্ত পড়াইতে পারবো, ঠিক আছে? তাহলে স্টেপটা কি? ঘটনা থেকে সমীকরণ দাঁড় করতে পারি, শিখা শেষ এটা। সমীকরণ থেকে গ্রাফ দাঁড় করতে পারি, শিখা শেষ এটা। এখন দরকার হচ্ছে গ্রাফ থেকে মানবৃত্ত বের করা। তো চলো গ্রাফ থেকে মানবৃত্ত বের করি। তো গ্রাফ থেকে মানবৃত্ত বের করাটা খুবই সহজ, জাস্ট আমাকে ফলো করো, সহজ দুইটা জিনিস, দুইটা চিত্র আঁকবা, তাইলেই হয়ে যাবে। তুমি ধরো কোনো একটা গ্রাফ থেকে, কোনো একটা সমীকরণ থেকে তুমি এই গ্রাফটা আঁকাইছো, কোন একটা সরলছন্দিত গতিসম্পন্ন কণা ছিল, এখান থেকে সমীকরণ পাইছো, সমীকরণ থেকে গ্রাফ আঁকাইছো, একটু আগে দেখাইছি এগুলো ডান। এখন এই গ্রাফটা থেকে তুমি মানবৃত্ত আঁকাইতে চাও, ওই সরলছন্দিত গতিসম্পন্ন কণাটা মানবৃত্ত আঁকাইতে, কি করবা? তুমি এটার এক্স অক্ষকে বর্ধিত করে দিবা, দিলা বর্ধিত করে। তুমি এক্স অক্ষকে বর্ধিত করলা, এক্স অক্ষের উপরে একটা বিন্দু নিবা, যে কোনো একটা বর্ধিতাংশের উপর যে কোনো একটা জায়গায় বিন্দু নিবা, যে কোনো, তোমার ধরো মন চাইলো এখানে একটা বিন্দু নিলা, নিছো, ফাইন। এখন একটা বৃত্ত আঁকাইতে হবে, বৃত্ত আঁকাইতে হলে কি লাগে? একটা ব্যাসার্ধ লাগে। একটা বৃত্ত আঁকাইতে হবে, বৃত্ত আঁকাইতে হলে কি লাগে? একটা ব্যাসার্ধ লাগে। ব্যাসার্ধ কি করবা? ব্যাসার্ধ তুমি এখানে বিস্তার আছে না, বিস্তার কম্পাস বসাইতে পারবো না, এই যে এখান থেকে এতটুকু কম্পাস বসাইতে পারবো, এই যে এখানে ধরলা, এখান থেকে এতটুকু, এই পরিমাণ মাপ নিয়ে এখানে একটা বৃত্ত আঁকাই দিতে পারবা না? পারবা। মানে আমি বিস্তারটার সমান ব্যাসার্ধ নিয়ে কি করলাম? এই যে বিস্তারটা সমান ব্যাসার্ধ নিচ্ছি, যে কি করছি, এই যে বিস্তার, এটা তো বিস্তার নাকি, এই বিস্তারটা সমান ব্যাসার্ধ নিচ্ছি। এখন আমি এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দিলাম, বৃত্ত আঁকাই দিলাম। এই হচ্ছে আমার এই গ্রাফের জন্য অঙ্কিত মানবৃত্ত। সহজে বলতে পারি, এই যে একটু আগে যে সরল দোলকটা ছিল, ওই সরল দোলকের জন্য অঙ্কিত মানবৃত্ত এটা। মানবৃত্ত আঁকা হয়ে গেল, তার মানে মানবৃত্তের ব্যাসার্ধ কার সমান হয়? বিস্তারের সমান হয়। এটা একটা এমসিকিউ। মানবৃত্তের ব্যাসার্ধ কার সমান হয়? সরল দোল গতির কার সমান হয়? বিস্তারের সমান হয়। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসো, এই বিস্তারে তো একটা কণা ঘুরবে নাকি, এই বিস্তারে তো একটা কণা ঘুরবে নাকি, একটা কণা ঘুরবে না? এন্টিক্লকওয়াইজ ঘুরবে, তো কণা ঘুরতেছে, তো এই গতিটার সমতুল্য মানবৃত্তের মধ্যে একটা কণা ঘুরতেছে, ওই কণা একটা স্পিড দিয়ে ঘুরছে, ওই কণার স্পিডটা কত? ওমেগা। ওমেগা কত? তুমি টি জানো না? টি জানো তো? প্রপাস দিয়ে তো বের করতে পারো, অথবা সমীকরণ দেওয়া থাকলে তো টি বের করতে পারো। সমীকরণের মধ্যে টি আছে না? আমরা তো একটু আগে একটা ম্যাথ করছি, যে একটা সমীকরণ দেওয়া ছিল, কম্পাঙ্ক কত, বিস্তার কত, কৌণিক কম্পাঙ্ক কত, দোলনকাল কত, বের করছি। তো আমি টি তো জানি, তো টি যদি জানি তাহলে আমি ওমেগাও জানবো। তো সমীকরণ থাকলে ওমেগাও জানা যায়। ওমেগা সমান স্পিড নিয়ে এই বৃত্তে কে ঘুরবে? একটা কাল্পনিক কণা ঘুরবে। এই কাল্পনিক কণাটাই কি, কাল্পনিক কণাটার গতিটাই কি? এই সরল দোলকের বা এই সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার মানবৃত্ত। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি জানি আমি এখন? কোন বৃত্তপথে ঘুরে, কত স্পিডে ঘুরে, দোনোটা জিনিসই জানি না? দোনোটা জিনিসই কিন্তু আমি জানি, কত স্পিডে ঘুরে এবং কোন বৃত্তপথে ঘুরে। এখন আমি তোমাদের দশা শেখাবো, দশা। আসো, আমরা একটু আগে গ্রাফ আঁকাইছি না? এই গ্রাফ আঁকায় কি বলছিলাম? যে এই অবস্থানের দশা হলো π/2, এই অবস্থানের দশা হলো পাই, এই অবস্থানের দশা হলো 3π/2, এই অবস্থানের দশা হলো 2π, এই অবস্থানের দশা হলো 0। এগুলো পড়ছি না একটু আগে? পড়ছি। আমরা এইটারই সত্যতা যাচাই করবো, যে আসলেই যে এটা π/2, কোনটা আসলে π/2, সেটাই আমি এখন সত্যতা যাচাই করবো, এটাই আমি তোমাদের দেখাবো। তোমরা এই যে এই অবস্থানটার দশা কত পড়ছিলা? এই অবস্থানটার দশা কত পড়ছিলা? এই যে গ্রাফ দেখে বলো, কত 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 দশা কত? π/2। π/2 হয় কিনা, কেমনে হয় দেখি। আমি যখন মানবৃত্ত আঁকাই ফেলছি, আমি কি করব? আমি এই পয়েন্টটা থেকে যার দশা চাই, সেই পয়েন্টটা থেকে
আমি সোজা দাগ টান দিব, টান দিলাম টান দিলাম টান দিলাম, এটা আমার বৃত্তের একটা পয়েন্টকে ছেদ করবে না? ছেদ করবে কি না? ছেদ করবে। কার সমান্তরালে দাগ টান দিলাম? এক্স অক্ষের সমান্তরালে দাগ টান দিলাম। কোন পয়েন্ট থেকে দাগ টান দিলাম? যেই পয়েন্টের দশা জানতে চাই। এই যে যেই 10 পয়েন্টের দশা চেক করতে চাই, এটা π/2 আসলেই কি π/2? আমার ডাউট হচ্ছে, জানতে চাচ্ছি। তো আমি দাগ টান দিলাম, দাগ টান দিলে এটা একটা বিন্দুকে ছেদ করলো। কাকে ছেদ করলো? আমার বৃত্তটাকে ছেদ করলো। বৃত্তটাকে ছেদ করলে এই ছেদবিন্দু আর বৃত্তের কেন্দ্রবিন্দু পর্যন্ত একটা লাইন টেনে দিব। এই ছেদবিন্দু আর বৃত্তের কেন্দ্রবিন্দু একটা লাইন টেনে দাও, টাইনে দিছি। যেই বিন্দুতে ছেদ করবে লাইন টেনে দিলাম, লাইন টেনে দিছি। এই লাইনটা এক্স অক্ষের সাথে যত কোণ করে থাকে, এই লাইনটা এক্স অক্ষের সাথে মানে পজিটিভ এক্স অক্ষের সাথে, এক্স মাইনাস কি পজিটিভ এক্স অক্ষের সাথে যত কোণ করে থাকে, সেই কোণটাই যেই বিন্দু থেকে আসছো সেই বিন্দুর দশা। তাহলে এই বিন্দুর দশা কত? দেখো কোণ কত? 90। তাহলে এই বিন্দুর দশা কত? 90 ডিগ্রি। দেখো মিলছে কিনা? π/2 রেডিয়ান মানে আসলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো মিলছে? মিলছে? তুমি বলতে পারো ভাই এটা তো লেখাই ছিল। লেখা ছিল কিন্তু অন্যগুলো তো লেখা ছিল। ধরো ফর এক্সাম্পল তোমার কাছে আমি জানতে চাইছি, দেখো এই বিন্দুর দশা জানতে চাইছি। এই বিন্দুর দশা জানো? এই বিন্দুর দশা কত জানো? এই যে এই মানটা কত জানো? এই মানটা জানো না, বাট এই মানটা আমি জানতে পারবো। এখন কেমনে পারবো? ওই যে সেম প্রসেস আগাও। কি নিয়ম? এখান থেকে কি করব? এখান থেকে আমি এক্স অক্ষ পর্যন্ত লাইন টানবো, এক্স অক্ষের সমান্তরাল পর্যন্ত লাইন টানবো। হ্যাঁ, লাইন টানবো, চলো টানি। এক্স অক্ষের সমান্তরাল পর্যন্ত লাইন টানবো, টানলাম। ছেদ করছে না? আমার একটা জায়গায় ছেদ করছে, আমার এই বৃত্তটাকে একটা পয়েন্টটা ছেদ করছে, ছেদ করলো। এই যে ছেদবিন্দু আর কেন্দ্রবিন্দু পর্যন্ত আমি বলছি মিলাই দিতে বলছি না? কেন্দ্রবিন্দু আর ছেদবিন্দু মিলাই দিব, মিলাই দিলাম। যেই লাইনটা তৈরি হইলো ছেদবিন্দু আর কেন্দ্রবিন্দুর আর এক্স অক্ষ যে লাইনটা, এই দুই লাইনের মধ্যবর্তী যে কোণ, এটা চাঁদা দিয়ে মাপতে পারবে? পারবে। এটা আমার চোখের দেখায় মনে হচ্ছে 60 ডিগ্রির মতন হবে মনে হয়। 60-এর 50-এর মতন হবে মনে হয়। 50, একটু কম হবে 60 থেকে। 50 ডিগ্রি ধরো চাঁদা দিয়ে তো মাপাই যায়। মাপলাম, তাহলে এই মানটা হচ্ছে 50 ডিগ্রি, এই দশার মানটা। এখন এই 50 ডিগ্রিকে তুমি যদি চাও রেডিয়ানে নিবা, ইজিলি তুমি পারো। ডিগ্রিকে রেডিয়ানে কিভাবে নিতে হয়? π/180 দিয়ে গুণ দিয়ে যা আসে তা, যা আসে এত রেডিয়ান। তো এই পয়েন্টের দশা তুমি পেয়ে গেছো। তাহলে দেখো এতদিন পর্যন্ত আমরা দশা খালি চোখে দেখতে পারতাম না, এখন আমরা খালি চোখে দেখতে পারি না দশা। এই কোণগুলাই হচ্ছে দশা। এখানে যত কোণ করে থাকবে, এক একটা অবস্থান এক এক কোণ করে থাকবে, সেগুলাই দশা। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু এতদিন পর্যন্ত দশা খালি চোখে দেখতাম না, এখন কিন্তু দশা দেখতে পারি। এখন দশা দেখতে পারি না, দশা দেখতে পারি। ঠিক আছে? এখন আমি তোমাদের আরেক ছোট্ট কয়েকটা বেসিক দিব, তাহলে আমার দশা নিয়ে একদম বেসিক আলোচনা শেষ। হ্যাঁ, আমরা খেয়াল করো, এই যে এই পয়েন্টের যখন কাজ করছিলাম, কাজ করার সময় আমি কি করছিলাম? আমি ছেদবিন্দুটা মিলাইছি। কোথায় মিলাইছি? এখানে কোথাও মিলাইছিলাম, তাই না? এই যে একটা 50 টাইপের যে একটা পাইছিলাম, তাই না ভাইয়া? আমি কেন এটাকে বর্ধিত করে এখানে মিলাইলাম না? এটা একটা রুল আছে, নিয়ম আছে। আমি এখানে মিলাবো নাকি এখানে মিলাবো? এখান ওখান মানে কি? এখান ওখান মানে বৃত্তটারে 2 টুকরা করে দাও। মান বৃত্তটারে 2 টুকরা করে দাও। 2 টুকরা করে দিলে একটা হচ্ছে কি ডান অর্ধাংশ, একটা হচ্ছে বাম অর্ধাংশ, তাই না? ডান অর্ধাংশ, একটা বাম অর্ধাংশ। তো তুমি কখন ডান পাশে মিলাই দিবা, কখন তুমি বাম পাশে এসে মিলাবা, এটা একটা নিয়ম আছে। নিয়ম হলো, যখন তুমি কোন পয়েন্ট থেকে আসছো? এই পয়েন্ট থেকে আসছো না? এই পয়েন্টটা কোন জায়গার অংশ? একটা পজিটিভ ঢালের অংশ না নেগেটিভ ঢালের অংশ? আমরা জানি পজিটিভ ঢাল হচ্ছে কি এরকম, আর নেগেটিভ ঢাল হচ্ছে কি এরকম, তাই না? এটা হচ্ছে এম পজিটিভ আর এটা কি এম নেগেটিভ, তাই না? তাই তো? এই জায়গাটা কি পজিটিভ ঢালের অংশ না? এই জায়গাটা কি ঢাল পজিটিভ না? ঢাল পজিটিভ, বুঝাই তো যাচ্ছে এটা ঢাল পজিটিভ। এইখানে যে কোনো পয়েন্ট নাও, সবগুলো ঢাল পজিটিভ অংশ। আবার এই জায়গাটা দেখো, এই টাইপের শেপ হইলে মানে এগুলা কি ঢাল নেগেটিভ না? এখানে সবগুলো পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সবগুলো পয়েন্ট কি ঢাল নেগেটিভ না? ঢাল নেগেটিভ। আর এইখানেরটা দেখো, এখানে সবগুলা পয়েন্ট আবার ঢাল পজিটিভ না? ঢাল পজিটিভ, তাই না? তোমার যদি কখনো ঢাল পজিটিভ অংশ থাকে, মানে ঢাল পজিটিভ অংশের কোনো পয়েন্টের জানতে চাও, যেমন আমরা একটু আগে যেটা জানতে চাইছিলাম, কোন পয়েন্টে জানতে চাইছিলাম ভাইয়া? এই পয়েন্টের কি দশার ভ্যালু জানতে চাইছি, তাই না?
এই পয়েন্টের দশার বেলা এই পয়েন্টটা কোথাকার পয়েন্ট, ঢাল পজিটিভের না ঢাল নেগেটিভ, এটা তুমি নিজেকে জিজ্ঞেস করে জানতে পারবে না। ঢাল পজিটিভের পয়েন্ট না ঢাল নেগেটিভের পয়েন্ট, দেখতেই পারা যাচ্ছে এটা ঢাল পজিটিভের পয়েন্ট, এগুলো ঢাল নেগেটিভের পয়েন্ট, এগুলো ঢাল পজিটিভের পয়েন্ট। ঠিক আছে, ঢাল পজিটিভ মানে কিন্তু এই শেপ। অনেকে ভাবতে পারবে এর নিচে আছে, নিচে মানে নেগেটিভ, উপরে মানে পজিটিভ, এভাবে কিন্তু হয় না। শেপ কোনটা, যদি এরকম শেপের গ্রাফ হয় ঢাল পজিটিভ, এরকম শেপের গ্রাফ হয় ঢাল নেগেটিভ। তাহলে দেখো এটা কি শেপ, এটা তো এরকম শেপ ঢাল পজিটিভ, এটা এরকম শেপ ঢাল নেগেটিভ, এটা এরকম শেপ ঢাল পজিটিভ। ঠিক আছে, তো ঢাল পজিটিভের পয়েন্ট যদি হয় তাহলে তুমি যখন বর্ধিত করবা, এই বর্ধিত করে যখন মিলাবা, মিলানোর সময় তুমি ডান অর্ধাংশে মিলাবা। ডান অর্ধাংশে মিলে কি ঢাল পজিটিভের পয়েন্টগুলো। আর তুমি যদি এইখানের কোনো পয়েন্ট নাও, এইখানের কোনো পয়েন্ট নাও এবং তার দশা বের করতে চাও, তখন তুমি যখন বর্ধিত করবা, বর্ধিত করে মিলাবা, তখন তুমি ডান অর্ধাংশে না বরং বাম অর্ধাংশে যে মিলাবা। করে দেখাবো, একটা করে দেখাই, দেখো তাহলে তুমি বুঝবা। এই যে ধরো সাপোজ এই পয়েন্টের, সাপোজ এই পয়েন্টের আমি ঢাল বের করতে চাই, এই পয়েন্টের ইয়া বের করতে চাই, ভ্যালুটা বের করতে চাই, এই ভ্যালুটা বের করতে চাই। পাই এর চেয়ে একটু কম হবে, বোঝা যাচ্ছে। পাই মানে কি 180 ডিগ্রি, 180 পাই রেডিয়ান মানে রেডিয়ান মানে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি একটু কম হবে, দেখি তো হয় কিনা। এটা কি ঢাল নেগেটিভের পয়েন্ট, এটা তো আমি বর্ধিত করবো, যখন বর্ধিত করলাম করলাম করলাম, এখানে মিলাবো, এখানে মিলাবো, এটাকে এখানে মিলাবো না, এটা কোথায় মিলাবো, এখানে যাই মিলাবো, মিলাইলাম। ঢাল নেগেটিভের পয়েন্ট আমি কোথায় মিলাই, বাম পাশে মিলাই, বাম পাশে মিলাইলাম। তো এই যে ছেদাংশ, বৃত্তের ছেদাংশ এবং কেন্দ্রবিন্দু কানেক্ট করে দিব, দিলাম কানেক্ট করে। ছেদাংশ এবং বৃত্তের কেন্দ্রবিন্দু কি করলাম, কানেক্ট করে দিলাম, দিলাম কানেক্ট করে। কানেক্ট করে দেওয়ার পরে এই যে সংযোগ রেখাটা পাইছি এবং এক্স অক্ষ, তাদের মধ্যবর্তী কোণ নিতে হয় না, এক্স অক্ষ তাদের মধ্যবর্তী কোণ নিতে হয়। এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণটা কত ভাইয়া, এই কোণটা কত দেখাই যাচ্ছে না, 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে কম কিছু একটা হচ্ছে কি। এটা ধরো সাপোজ 160 ডিগ্রির মতন এরকম কিছু একটা ভ্যালু হবে, চাঁদা দিয়ে বের করা যাবে এগুলো ভ্যালু। চাঁদা দিয়ে বের করলে দেখবে এটা 160 ডিগ্রি বা 170 ডিগ্রি এরকম কিছু একটা ভ্যালু হবে। তো আনুমানিক 160 ডিগ্রি, মানে এই পয়েন্টের দশা কত 160 ডিগ্রি, আর এর পাশেরটা কত 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে কি 180 ডিগ্রি না, 180 ডিগ্রি। তো বোঝাই যাচ্ছে এটা 160 ডিগ্রির মতনই কিছু হবে। তুমি যদি এই পাশে মিলাইতা তাহলে কিন্তু 10 20 30 কিছু একটা আসতো, তো এত অল্প কিন্তু না। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমরা এই জিনিসগুলো যদি বুঝে যাই, তাহলে দেখো এইদিকে তাকাও, এদিকে তাকাও, তাহলে আমরা এখন মান বৃত্ত থেকে দশা শিখে গেছি, কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু তাহলে শিখে গেছি, এই জিনিসটা আমরা মাত্র শিখছি। দেখতে অনেক জটিল লাগে কিন্তু জিনিসটা কিন্তু সহজ। দেখো তাকায়, এই যে আমরা এই পয়েন্টের যখন বের করছি, এটা কি ঢাল পজিটিভের পয়েন্ট, কোথায় মিলাইছি, ডান পাশে মিলাইছি, ডান অর্ধাংশে মিলাইছি, মিলাই দিছি কেন্দ্রবিন্দু পর্যন্ত। মিলাই দেওয়ার পরে এক্স অক্ষের সাথে কত কোণ করছে 60 ডিগ্রি, তার মানে এই পয়েন্টের ইয়া কত, দশা কত 60 ডিগ্রি। রেডিয়ান মোডেও নিতে পারো বা এভাবে রেখে দিতে পারো। আবার এটা দেখো, এটা যে 150 ডিগ্রি আসছে, এই যে এটা 150 ডিগ্রি আসছে, এটা কোথাকার ঢাল নেগেটিভের পয়েন্ট। যখন এটাকে বর্ধিত করছিলাম, এটাকে বর্ধিত করছি, যখন বর্ধিত করছি করছি করছি, কোথায় মিলাইছি, ডান অর্ধাংশে মিলাইছি না, কোথায় মিলাইছি, বাম অর্ধাংশে মিলাইছি, বাম অর্ধাংশে মিলাইছি। এই যে ছেদবিন্দু আর কেন্দ্রবিন্দু কানেক্ট করে দিব না, কানেক্ট করে দিছি। এই কোণটা মাপছি, এই কোণটাই কত আসছে 150 ডিগ্রি। ঠিক আছে, তাই এটা 150 ডিগ্রি। ক্লিয়ার। আবার এটা দেখো, এইটা এইটা দেখো, এইটা নিচের এটা যখন মিলে, এটার ক্ষেত্রে তো ঝামেলা নাই, এটা একদম মাঝখানে মিশে, এটা ডান অর্ধাংশ বাম এইটাকে ডান অর্ধাংশ বলবো না বাম অর্ধাংশ বলবো না, এটা দোনোটার মধ্যে আছে আর কি, এটা তো আর ডান বাম নাই, এটা একদম এখানে মিলছে। তো এটা এখানে মিললে এটা হচ্ছে তোমার সংযোগ রেখা, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। কোণ কত, এতটুকু, এতটুকু কোণ কত 270 ডিগ্রি, তাই না, 3টা 90 মানে 270, 270। এবার এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, 330 যেটা, এটা দেখি 330 কেমনে আসছে। ধরো আমি জানি না 330 যেটা, এটাকে বর্ধিত করে দিয়েছি, বর্ধিত করেছি, বর্ধিত করেছি। ডান অর্ধাংশে মিলাবো না বাম, বলো এই পয়েন্টের জন্য ডান অর্ধাংশে মিলাবো না বাম অর্ধাংশে মিলাবো, ডান, রাইট। এটা কি পজিটিভ স্লোপের জায়গা, পজিটিভ স্লোপের জায়গা, তো ডান অর্ধাংশে মিলাবো। আমি এখানে এসে মিলাবো, মিলাইলাম, এখানে এসে মিলাইলাম। তাহলে এইটা হচ্ছে আমার ছেদবিন্দু আর এটা কেন্দ্রবিন্দু, কানেক্ট করে দিব না, কানেক্ট করে দিলাম। এই কানেক্টিং লাইনটা এক্স অক্ষের সাথে কত কোণ করে সেটা বের করবো। আবার এটা এইভাবে কোণ মাপলে হবে না, এটা ক্লকওয়াইজ কোণ, তোমার অ্যান্টি ক্লকওয়াইজ কোণ মাপতে হবে। তোমার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কোণ মাপা যাবে না, ক্লকওয়াইজ কোণ মানে মাইনাস কোণ, অ্যান্টি ক্লকওয়াইজ কোণ মানে প্লাস কোণ, এইভাবে মাপতে হবে। তোমার কি করতে হবে, যে এইভাবে এই কোণটা মাপতে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল তো 200
মানে টোটালটা তো 200 কত 70, তারপরে আরো গেছি, আরো কত গেছি, আরো 60, এতটুকু 60 কম্পাস দিয়ে মাপা এগুলো আর কি। হ্যাঁ, টোটাল কত 330, ঠিক আছে, টোটাল কত 330, 330, ঠিক আছে, এই কোনটা 330, ঠিক আছে, এটা এর জন্য এটা 330। ক্লিয়ার? তাহলে এখন থেকে দশার সিগনিফিকেন্স কি বুঝছো? দশা এতদিন পর্যন্ত দেখতে পারতাম না, এখন দেখতে পারি। দশা এতদিন পর্যন্ত দেখতে পারতাম না, এখন আমরা খালি চোখে দেখতে পারি দশা জিনিসটা কি। 9-10 যে ডেফিনেশনটা ছিল যে দশা বলতে গতির সম্যক অবস্থান বোঝায়। কারণ কি? কারণ দেখো সমীকরণটার দিকে তাকাও, সমীকরণটা কি ছিল? y = a sin omega t, এটাকে দশা বলছি, তাই না? এটাই তো এই কোণগুলো যে বের করছি, এই কোণগুলো আসলে কি? এই কোণগুলো আসলে কি? এই কোণগুলো আসলে এইটাই রেডিয়ান মোডের, ঠিক আছে? তো এখন এইটা কিভাবে গতির সম্যক অবস্থান বোঝায়? এইটার ভ্যালু চেঞ্জ হলে y এর ভ্যালু চেঞ্জ হয় না? তোমাকে বলা ছিল 9-10 মনে হয় এরকম একটা ডেফিনিশন যে দশা হলো এমন এক রাশি যা গতির সম্যক অবস্থান নির্দেশ করে। গতির মানে কি? সরণ, বেগ, ত্বরণের সম্যক অবস্থান নির্দেশ করে। অর্থাৎ সরণ, ত্বরণ, বেগকে সে নিয়ন্ত্রণ করে, তাই তো? ও তো নিয়ন্ত্রণ করে। ওর ভ্যালু চেঞ্জ হলে সরণের ভ্যালু চেঞ্জ হয়, ওর ভ্যালু চেঞ্জ হলে কালকের ক্লাসে দেখবো বেগের ভ্যালু চেঞ্জ হয়, ওর ভ্যালু চেঞ্জ হলে কালকের ক্লাসে দেখবো ত্বরণের ভ্যালু চেঞ্জ হয়। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা মানবৃত্ত ফাইনালি ডান করলাম। ঠিক আছে, মানবৃত্ত তাহলে আমাদের ডান। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। আজকের ক্লাসে তাহলে আমরা মানবৃত্ত পর্যন্তই রাখি। কালকের ক্লাসে, আজকের ক্লাসে তো আমরা এতটুকু পড়ছি, তাই না? গতি শুরু যদি সাম্য অবস্থান থেকে হয়, এখান থেকে গতি শুরু হয়, এখান থেকে গতি ডানে যাচ্ছে বামে যাচ্ছে, সাম্য অবস্থায় গতি শুরু হলে তাহলে সমীকরণটা কি, এবং সেই সমীকরণের গ্রাফ কি, সেই সমীকরণের মানবৃত্ত কি, সেইগুলো শিখছি। নেক্সট ক্লাসে আমাদের পড়া হবে গতি শুরু যদি সাম্য অবস্থা থেকে না হয়, কিনার থেকে গতি শুরু হয়, র্যান্ডম জায়গা থেকে গতি শুরু কিন্তু অনেকভাবে হতে পারে, এরকম অনেকভাবে হতে পারে। আমি একটা পেন দিয়ে দেখাই, হ্যাঁ, একটা পেন দিয়ে দেখাই, যে একটা পেন, হ্যাঁ, একটা পেন, অ্যাপেল পেন্সিল, এটার দাম আছে কিন্তু ভালো, কত যে 14,000 টাকা। যাই হোক, দেখো আমি এই পাশ থেকে ছেড়ে দিলাম, এই গতিটা যেটা সাম্যাবস্থা গতি, এটা কি এখান থেকে আমি টোকা দিলাম, টোকা যদি দেই, টোকা দিলে কি এটা এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, হ্যাঁ, মানে সাম্যাবস্থায় গতি শুরু। সাম্যাবস্থায় গতি শুরু মানে কি? এখান দিয়ে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, মানে মাঝখানে ছিল, থাপ্পড় দিছি, এরকম ভাবে গেছে। এইটা হচ্ছে সাম্যাবস্থায় গতি শুরু। কিনার অবস্থা থেকে গতি শুরু কোনটা? কিনার অবস্থা থেকে গতি শুরু হচ্ছে, আমি কোনো থাপ্পড় দিইনি তাকে, আমি তাকে ধরছি, সুন্দর মতন কর্নারে নিছি, ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে সে এরকম 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 দুলবে, ছেড়ে দিলে কি সে এরকম এরকম দুলবে। তো এইটা হচ্ছে কি আমার কিনার থেকে বা বিস্তার অবস্থানে গতি শুরু। আরেক টাইপের গতি শুরু আছে, আমি সাম্য অবস্থানেও নাই, বিস্তার অবস্থানেও নাই, আমি আছি মাঝখানে কোথাও। আমি সাম্য অবস্থানেও নাই, বিস্তার অবস্থানেও নাই, আমি আছি মাঝখানে কোথাও। এটা সাম্য অবস্থান, এটা বিস্তার অবস্থান, মাঝখানে কোথাও। আমি এই অবস্থায় তাকে একটা থাপ্পড় দিচ্ছি, থাপ্পড় দিলে সে এখন কি এরকম ভাবে দুলছে, এরকম ভাবে দুলতেছে। তাহলে এইটা হচ্ছে র্যান্ডম একটা জায়গা থেকে গতির শুরু, নট সাম্য অবস্থা, নট বিস্তার অবস্থা। আমি দুইটাই জিনিসই দেখাই দিব। আজকের ক্লাসে তো পড়াইলাম সাম্য অবস্থায় গতি শুরু হলে সমীকরণটা কি, ম্যাথগুলা কি। কালকে ক্লাসেই পড়ানো হবে যদি বিস্তার অবস্থান থেকে গতি শুরু হয় তাহলে সমীকরণটা কি, যদি সাম্য অবস্থানও না বিস্তার অবস্থানও না র্যান্ডম একটা জায়গা থেকে গতি শুরু হয় তখন সমীকরণটা কি। তাহলেই মনে করো যে আমাদের পুরা এই চ্যাপ্টারের যত সমীকরণ রিলেটেড আলোচনা আছে সেগুলো ক্লিয়ার। আর আজকের কাছে কিন্তু ম্যাথটা একটু কম হয়েছে, কালকের কাছে কিন্তু অনেক ম্যাথ থাকবে, কালকের কাছে কিন্তু ম্যাথ অনেক বেশি থাকবে। কালকে মানে কি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ম্যাথ অনেকগুলো থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে ফাইন, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।